এই বিশ্বাস করবেন, এই গল্পটা যদি শোনেন আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনি আপনার নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমাদের এই সমাজে ইদানিং অনেক বেশি ডিভোর্স হচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়। আমি এ পর্যন্ত খুব কমই দেখেছি যে কোনো মেয়ে খুব বেশি কালো বা কুচ্ছিত চেহারার কারণে তার ডিভোর্স হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুন্দরী মেয়েদের ডিভোর্স হয়ে থাকে, এবং ডিভোর্সের পরে যদি ওই মেয়ের কোনো সন্তান থেকে থাকে, ছেলে কিংবা মেয়ে যদি সন্তান থেকে থাকে, আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে ওই মহিলাটাকে বা ওই মেয়েটাকে অনেক বেশি কাঠগড় পোড়াতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং অনেক রকমের অনেক নির্যাতনও সহ্য করতে হয়। এত নির্যাতিত অপমানিত হওয়ার পরে, পরিশ্রম করার পরে যখন আপনি সন্তানটাকে মানুষ করেন, আর সেই সন্তান যদি আপনাকে পতিতালয়ে বিক্রি করে দেয়, তাহলে কেমন লাগবে? আমার যে বোনেরা প্রবাস থেকে, আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা প্রবাস থেকে আমার গল্পগুলো শোনে, আমার ওই বোনদেরকে বলবো আজকের রোমানের জীবনের গল্পটা মিস করবেন না। আপনারা কার জন্য পরিশ্রম করতেছেন, কাকে মানুষ করার চেষ্টা করে যাচ্ছেন, এই গল্পটা শোনেন। এই গল্পটা শুনলে হয়তো আপনি সতর্ক হবেন এবং আপনার সন্তানকে আপনি সতর্ক করবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রোমান হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে কোনো এক বস্তিতে আমার জন্ম, এবং ছোটোবেলা থেকে আমি আমার মায়ের সাথে বড় হচ্ছি। একটু একটু করে যখন বড় হতে শিখি, আমি তখন দেখি যে সবাই তাদের বাবার সাথে কত দুষ্টমি করে, কত মজা করে, কত ফাইজলামি করে, বাবাকে নিয়ে ঘুরতে যায়, এবং বাবা তার সন্তানকে কোলে পিঠে করে অনেক আদর করে। তখন থেকে আমি আমার মাকে জিজ্ঞেস করতে থাকি যে মা, আমার বাবাকে। এবং ঈদের সময় আমার পাড়ার বা আমাদের ওই বস্তির অনেক ছেলেমেয়েরাই গ্রামে বেড়াতে যায় এবং গ্রামে ঈদ পালন করতে যায়। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করি, ও মা, সবাই তো গ্রামে ঈদ করতে যাচ্ছে, চলো না আমরাও গ্রামে ঈদ করার জন্য যাই। কিন্তু কোনোদিনও আমার মা এই গ্রামের বিষয় নিয়ে কিংবা আমার বাবার বিষয় নিয়ে আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না। আমার মনের ভিতরে বারবার প্রশ্ন জাগতো, তবে কে আমার বাবা, এবং বাবা আমার কে, আমার দাদা দাদি বা আমার পরিবারের অন্য মানুষগুলো কোথায়, কেন আমি মায়ের কাছে বড় হচ্ছি? এই প্রশ্নটা ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হওয়ার পরে আমার মা আমাদের ওই বস্তিরই একটা কিন্ডার গার্ডেনে আমাকে ভর্তি করে। এবং ওই কিন্ডার গার্ডেনে ভর্তি করা অবস্থায় আমার মা আমার বাবার যে নামটা, মানে যেখানে আমার বাবার নাম বসবে, ওইখানে আমার মা কোনো নাম বসায়নি। তো কিন্ডার গার্ডেনে আমি যখন পড়তাম, তখন ওই কিন্ডার গার্ডেনের ম্যাডামরা আমাকে অনেকেই জিজ্ঞেস করতো যে তোমার বাবাকে কিংবা তোমার বাবার নাম কি, কিন্তু আমি কোনোভাবে আমার কোনো বাবার পরিচয় দিতে পারতাম না। কে আমার বাবা, কে আমার বাবা, বা কে আমার বাবা, কতটুকু আমার বাবার ঠিকানা, এই কোনো কিছু আমি ম্যাডামদের কাছে বলতে পারতাম না। আমার অনেক লজ্জা লাগতো। অনেকে আমাকে বলতো আমি জারদ সন্তান, আমার কোনো বাবার ঠিক নেই, এরকম করে অনেক নোংরা এবং বাজে কথাবার্তাগুলো আমাকে শোনাতো। এরপরও আমি আমার কিন্ডার গার্ডেনে যেতাম, ওখানে পড়াশোনা করতাম। প্রতিদিনে মারে জিজ্ঞেস করতাম, ও মা, আমার বাবাকে, আমার বাবার ঠিকানা কোথায়, আমার বাবার জন্মস্থান কোথায়, আমার গ্রামের বাড়ি কোথায়। এই প্রশ্নগুলো আমি বারবার মায়ের কাছে করতাম, কিন্তু এই প্রশ্নগুলো যখন আমি আমার মাকে করতাম, আমার মা তখন নীরব ভূমিকা পালন করতো। আমার ওই প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার মা দিতে পারতো না। আমার মা মূলত একটা গার্মেন্টসে চাকরি করতো। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা একজন গার্মেন্টস কর্মী, এবং গার্মেন্টসে হাড় ভাঙা পরিশ্রম করে আমার মা নাইট ডিউটি করে, দিনে ডিউটি করে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, এবং সেই টাকা আমার পিছনে ব্যয় করতো বা আমাকে পড়াশোনা করাতো। এমন করতে করতে কিন্ডারগার্টেন পেরিয়ে আমি তখন একটা প্রাইমারি স্কুলে ভর্তি হই, এবং ওই প্রাইমারি স্কুলে আমার মা সর্বপ্রথম আমার আব্বার একটা নাম উল্লেখ করে। আমার বাবার নাম দেয় আজিজুল ইসলাম আমার বাবার নাম দেয়, কিন্তু এই প্রথম আমি জানতে পারি যে আমার বাবার নাম আজিজুল ইসলাম। এরপর আমি কিন্ডারগার্টেনে পড়াশোনা, মানে আপনার ওই প্রাইমারি স্কুলে পড়াশোনা করি। তো সেখানে ওই প্রাইমারি স্কুলের যারা টিচার ছিল তারা আমার জন্ম নিবন্ধনের কাগজ চাচ্ছিল, কিন্তু আমার আম্মা আমার কোনো জন্ম নিবন্ধনের কাগজ দিতে পারতেছিল না। কিন্ডারগার্টেনে থাকা অবস্থায় যেরকম করে আমাকে বাজে কথা শোনা লাগতো আমার বাবাকে নিয়ে, একইভাবে আমি যখন ওই আপনার প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, তখন আমার বাবাকে নিয়ে আমার বিভিন্ন রকমের বাজে কথাবার্তা শোনা লাগতেছে। তারপরে আমি পড়াশোনা করতাম। একটা পর্যায়ে আমি প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, এবং প্রাইমারি স্কুল পার করার পর আমি যখন হাই স্কুলে উঠি, তখন এই জিনিসটা এলাকার মধ্যে অনেকভাবে রটে যায়। অনেকেই বলে আমার মা গার্মেন্টসের কামে নাকি, মানে গার্মেন্টসের কথা বলে নাকি আমার মা খারাপ কাজ করে। এই ধরনের অনেক কথাবার্তা আমার এলাকার অনেক ছেলেফেলেরা আমাকে বলতো। এগুলো শুনতে আমার কাছে অনেকটা খারাপ লাগতো, অনেক বাজে লাগতো, এবং আমার মাকে আমি সবসময় বলতাম যে মা,
তুমি দেখো সবাই তোমাকে নিয়ে খুব বাজে বাজে কথা বলে যে তুমি নাকি গার্মেন্টসের নাম করে খারাপ কাজ করো, খারাপ জায়গায় যাও, এরকম কথাবার্তা অনেকে আমাকে বলে। এই কথাবার্তাগুলো শুনতে না আমার কাছে ভালো লাগে না। আমার মা তখন আমাকে বলে একটা মেয়ের বা একটা মহিলার যখন স্বামী না থাকে তখন তাকে অনেকে বাজে কথা বলে, এগুলোতে মন খারাপ করতে নাই। তা আমি তখন মাকে জিজ্ঞেস করি, মা তাইলে আমার বাবা কে? আমার বাবা কোথায় থাকে? আমার বাবা আমাদেরকে দেখাশোনা করার জন্য বাবা আসে না কেন? বাবা কই থাকে? বারবার মাকে আমি এই একই প্রশ্ন করতে থাকি। যতই আমি আমার মাকে এই প্রশ্নটা করতে থাকি আমার বাবার প্রসঙ্গে, আমার মা কোনো রকমের কোনো উত্তর করে না, কোনো রকমের কোনো রাগ করে না, কোনো কথা বলে না। তা আমি আর মাকে খুব বেশি একটা প্রেশার দিই না, বা এই বিষয় নিয়ে আমি মার সাথে কথাবার্তা বলি না। প্রাইমারি স্কুলে আমি হাই স্কুলে পড়তে পড়তে একটা পর্যায়ে আমি ক্লাস 8-এ পড়ি। হাই স্কুলে যখন আমি ক্লাস 8-এ পড়ি ওই মুহূর্তটাতে মানে হঠাৎ করে আমাদের এলাকাতে বা আমাদের ওই পাড়াতে এমনভাবে রটে যায়, এমনভাবে মানুষের মুখে মুখে মানে প্রকাশিত হয়ে যায় যে আমার মা খারাপ কাজ করে। আমার মা গার্মেন্টসের নাম করে বিভিন্ন জায়গায় রাত কাটায় এবং বিভিন্ন লোকদের সাথে আমার আম্মা খারাপ কাজ করে, বাজে কাজ করে। এরকমভাবে কথাবার্তাগুলো শুনতে শুনতে একটা পর্যায়ে আমি খুব রেগে যাই এবং রেগে গিয়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি আর স্কুলে যাব না, আমি পড়াশোনা করব না। ওই সময় আমি তখন পড়াশোনা বন্ধ করে দিই। পড়াশোনা করি না। আমার আম্মা আমাকে খুবভাবে বোঝায়, বাবা না ভালো পড়াশোনা করে। আমি বলি পড়াশোনা করবো কি, একে তো আমার বাবার কোনো পরিচয় নাই। আমার বাবার কথা জিজ্ঞেস করলে আমি সবার কাছে চুপ করে থাকি। আমাদের বস্তির সবাই জানে আমি জারদ সন্তান। আমার বাবার কোনো সঠিক ঠিকানা তুমি দিতে পারো না, এটা হচ্ছে এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বস্তির সবাই বলে যে তুমি নাকি গার্মেন্টসের নাম করে খারাপ খারাপ জায়গায় যাও, খারাপ খারাপ কাজ করো, এরকম কথাবার্তা বলে। একটা পর্যায়ে আমি আমার আম্মুর সাথে রাগ করে আমার বাসা থেকে বেরিয়ে যাই যে আমি আর এই বাসায় থাকবো না, এবং একটা পর্যায়ে আমি পড়াশোনা বন্ধ করে দিয়ে বাসা থেকে বেরিয়ে যাই। এবং বাসা থেকে বেরিয়ে আমি আমাদের এলাকাতে একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ডে গিয়ে আমি তখন থাকতে শুরু করি। বাস স্ট্যান্ডের একটা চায়ের দোকানে আমি তখন চাকরি করি। পড়াশোনা ছেড়ে দিয়ে ক্লাস 8-এ থাকা অবস্থায় পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি তখন চায়ের দোকানে চাকরি করি, আমাদের বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকানের মধ্যে। তা আমার আম্মা কিছুদিন পরে মানে ওখানে চাকরি করার প্রায় মাস দেড়েক পরে একদিন মানে ওই চায়ের দোকানে যায়। এর মাঝে কিন্তু আম্মা আর যায় নাই, কারণ আমি আমার সাথে খুব দুর্ব্যবহার করতাম, খারাপ ব্যবহার করতাম, এবং আমি টোটালি আমার মাকে নষ্ট মহিলা বলে ডাকতাম। মা খুব কমই ডাকতাম, মা শব্দটা আমি খুব কমই মানে ওনাকে বলতাম। আমি বেশিরভাগই বলতাম যে তুমি একটা নষ্ট মহিলা, তুমি একটা খারাপ মহিলা, তুমি খারাপ কাজ করো, তুমি বাজে জায়গায় যাও, এইসব কথাবার্তা বলে আমি আমার মায়ের কলিজায় আঘাত দিতাম। তো প্রায় মাস দেড়েক পরে আমার আম্মা একদিন আমার ওই চায়ের দোকানে যায়, যে দোকানে আমি চাকরি করি। পরে মা আমাকে ডাকতেছে, রোমান, ও রোমান তুই বেরিয়ে আয়, তোর সাথে আম্মুর কথা আছে। আমি ওই দিন আম্মুকে বলি, মানে চায়ের দোকানে অনেক কাস্টমার ছিল, সবার সামনে আমি বলতেছিলাম যে ওই নষ্ট মহিলা আমাকে ডাকো কেন? তুমি একটা খারাপ মহিলা, তুমি আমাকে কেন ডাকো? তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার মা আমাকে বলতেছে তুই বেরিয়ে আয়, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তা আমি যখন চায়ের দোকান থেকে বেরোয়ার পরে আমার মা তখন আমার হাতটা চেপে ধরে। আমার হাতটা চেপে ধরলো পরে আমি বলি যে তুমি আমার হাত চেপে ধরছো কেন, আমার কই নিয়ে যাবা? বলে বাসায় চল। আমি বললাম না, আমি বাসায় যাব না। আমি বাসায় কেন যাবো? আমি বাসায় যাব না। মা আমাকে খুব টানা হেঁচড়া করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে যায়, এবং বাসায় যাওয়ার পরে মা আমাকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম কি কথা আছে বলো, তুমি আমার ছেড়ে দাও, আমি এই বাসায় থাকবো না। সবাই আমাকে জারদ সন্তান বলে, আমার জন্ম নিয়ে কথাবার্তা বলে, এই জিনিসগুলো আমার শুনতে আর ভালো লাগে না। আমি এই বাসায় থাকবো না, বাসা ছেড়ে চলে যাব। আমার আম্মা তখন আমাকে বলে কেউ আর তোকে জারদ সন্তান বলবে না, কেউ তোকে আর কোনো খারাপ কথা বলবে না, এবং সবাই তোকে এখন থেকে ভালো বলবে। আমি বললাম কি তুমি বাসা চেঞ্জ করে ফেলবা, এ বাসা থাকবা না? আম্মা আমাকে বলে না, আমি বাসা চেঞ্জ করবো না, আমি দেশ চেঞ্জ করে ফেলবো। আমি বললাম মানে তুমি দেশ চেঞ্জ করবা মানে তুমি কোথায় যাবা? মা তখন আমাকে বলে আমি বিদেশ চলে যাব। আমি বললাম বিদেশ চলে যাবা মানে কেমনি বিদেশ যাবা? তখনও কিন্তু আমি জানতাম না যে একটা মানুষ কাজের মহিলার বিষয়ে মানুষ বিদেশ যায় বা মহিলারা বিদেশ যায়, এটা কিন্তু আমি তখনও জানতাম না। মানে এত পরিমাণে আমি বোকা ছিলাম। পরে মারে আমি বলি তুমি কই যাবা? মা আমারে বলে আমি সৌদি আরবে চলে যাব। আমি বলি সৌদি আরবে কেন যাবা? মা বলে কাজের মহিলার বিষয়ে আমি চলে যাব, যেহেতু সবাই আমাকে খারাপ কথা বলে, আমাকে বাজে কথা বলে, এবং সবাই তোর বাবাকে নিয়ে আমাকে ইঙ্গিত মেরে কথা বলে, এবং বাসা থেকে বের হলে অনেকে আমাকে বাজেভাবে মন্তব্য করে। আমার মা আসলে দেখতে শুনতে অনেকটা মানে অনেকটা সুন্দরী ছিল, এবং খুব কম বয়সে সম্ভবত আমার বাবার সাথে আমার মায়ের সম্পর্ক হয়, বিয়ে হয় কিনা জানি না, সম্পর্ক হয়, এবং সম্পর্কের সূত্র ধরে আমি দুনিয়াতে আসি। আমার মায়ের বয়সটা অনেক কম ছিল, এবং বয়সটা ওই কম থাকার কারণে মানুষ আমার মায়ের দিকে খারাপ নজরে তাকাতো। আমার মাকে নিয়ে বাজে কথাবার্তাও বলতো, এবং নোংরা ধরনের কথাবার্তা আমার আম্মাকে নিয়ে সবাই বলা বলি করতে থাকতো। ওই পর্যায়ে আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল আমার আম্মা সৌদি আরবে চলে যাবে। তো আমাকে বলে তুই আর চায়ের দোকানে থাকিস না, তোরে আমি একটা মানে আবারও পুনরায় তোর আমি ক্লাস 9-এ ভর্তি করাবো। তো একটা মাদ্রাসায় ভর্তি করাবো, একটা মাদ্রাসায় কথাবার্তা বলছি, ওই মাদ্রাসায় তুই থাকবি, পড়াশোনা করবি, ওই মাদ্রাসায় আমি তোকে ভর্তি করাবো।
তাই আমি বললাম যে না, আমি মাদ্রাসায় পড়বো না। কারণ আমি মাদ্রাসা পড়াশোনা সম্বন্ধে জানি না, মাদ্রাসায় নাকি আরবি পড়া আছে এবং মাদ্রাসার পড়া নাকি অনেক কঠিন। আমি জানতাম যে মাদ্রাসার পড়া অনেক কঠিন। আমি তখন আমার আম্মারে বললাম যে না, আমি মাদ্রাসায় পড়বো না। আম্মা আমারে বলে, আমি যদি সৌদি আরবে চলে যাই তা আমি তোরা কার কাছে দিয়ে যাব, কার কাছে রেখে যাব, কে তোকে দেখাশোনা করবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করতেছি আমি মাদ্রাসায় তোরে ভর্তি করা যাব এবং ওই মাদ্রাসার হুজুর তোরে দেখবে। পরে আমার আম্মা তখন জোরাজোরি করে আমাকে ওই চায়ের দোকান থেকে আমার চাকরিটা ওখান থেকে আমাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আমাকে আম্মা তখন কি করে, আমাদের ওই বস্তির পাশেই একটা আপনার মাদ্রাসা ছিল, হেফজখানা, এবং মাদ্রাসা ওই হেফজখানা আমার আম্মা তখন আমাকে ভর্তি করায় দেয়। আমাকে যখন ওখানে ভর্তি করায় আমি মাদ্রাসায় পড়বো না, বারবার আম্মারই বলি যে আম্মা আমার মাদ্রাসায় ভর্তি করে, মাদ্রাসায় পড়বো না। পরে আমার মা আমাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করায়। আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করতে থাকি। তো পড়াশোনার খুব বেশি একটা চাপ নাই যে পড়াশোনা অনেক করতে হবে, এরকম কোনো পড়াশোনার চাপ নাই, জাস্ট দিন যাও আর রাত হওয়া, এরকম একটা অবস্থা। এর মাঝে মাদ্রাসায় 2 মাস থাকার পরে আমার আম্মা তখন আমার আম্মা তখন চলে যাবে। আমার আম্মার ভিসা টিকিট সব কিছু হয়ে গেছে, আম্মা সৌদি আরবে চলে যাবে। তো আমার আম্মা যখন সৌদি আরবে যাবে আমিও তখন অত্যন্ত খুশি, আমার আম্মা সৌদি আরবে যাবে। এমন করে আমার আম্মা তখন সৌদি আরবে চলে যায়। তা আমার আম্মা যখন সৌদি আরবে চলে যায়, আমার আম্মা তখন আমাদের মসজিদের আমাদের ওই মাদ্রাসার যিনি হুজুর আছে, ওই হুজুরের সাথে আমার আম্মা মাঝে মাঝে ফোনে কথাবার্তা বলতো, হুজুরের সাথে যোগাযোগ করতো। হুজুরকে বলতো যে আমার সন্তানটাকে দেখে শুনে রাখবেন, আমার সন্তানের দিকে খেয়াল রাখবেন, এরকম করে মা আমার খোঁজ খবর নিত। আমি প্রায় 2 বছরের মতো ওই মাদ্রাসায় থাকি এবং 2 বছর পরে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং অনেক বড় হয়ে যে আমার মা ওই হুজুরের কাছে আমার জন্য টাকা পাঠাতো এবং হুজুর আমাকে ভরপুর টাকা দিত। দেখা যায় ওই মাদ্রাসায় অন্য অন্য যে বাচ্চারা ছিল ওরা অত বেশি টাকা পয়সা খরচ করতে পারতো না বা ওদের কাছে অত বেশি টাকা পয়সা ছিল না। আমার কাছে প্রচুর টাকা থাকতো, আমি প্রচুর টাকা খরচ করতাম, অনেক টাকা খরচ করতাম, অনেক টাকা উড়াইতাম। তো এরকমভাবে আমি আমার সময়গুলোকে পাস করতে থাকি, সময়গুলোকে কাটাতে থাকি। তো আমার কাছে অনেক টাকা ওই আমাদের হুজুর আমাকে অনেক টাকা দিত, আমি টাকা দিয়ে সিনেমা দেখতে যাইতাম এবং ছোট বয়সে আমি তখন নেশার মধ্যে জড়িয়ে পড়ি, আমি সিগারেট খেতাম। তো প্রচুর পরিমাণে সিগারেট খেতাম। এরকম সিগারেট খাওয়া অবস্থায় একদিন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে মাদ্রাসার হুজুর আমাকে দেখে ফেলে যে আমি মাদ্রাসার বিল্ডিংয়ের ছাদে বসে সিগারেট খাচ্ছি এবং দেখার পরে ওই দিন বৃহস্পতিবার ছিল এবং বৃহস্পতিবারে হুজুর আমাকে অনেক মারে, প্রচুর আমাকে নির্যাতন করে আমাকে মারে। এবং ওই দিন মায়ের খাওয়ার পরে আমি ওই দিন রাগ করে তখন রাতের বেলায় মাদ্রাসার দেওয়াল টপকিয়ে দেওয়ালের বেয়ে আমি তখন মাদ্রাসা থেকে বেরিয়ে যাই। মাদ্রাসা থেকে বেরিয়ে আমি তখন পুনরায় আবারও আমি আগের যে চায়ের দোকানে চাকরি করতাম ওই চায়ের দোকানে চলে যাই। আমি তখন আবার ওই চায়ের দোকানে চাকরি করি। আমার আম্মার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই এবং আম্মা হুজুরের মাধ্যমে জানতে পারছে যে আমি মাদ্রাসা থেকে পালাই গেছি। আমার আম্মা তখন সৌদি আরব থেকে আসে, ছুটিতে আমার আম্মা তখন আসে এবং এসে মা আমাকে সেই চায়ের দোকানে আবারও ধরে মা খুব কান্নাকাটি করে আমারে বলে যে আমি কিভাবে তোরে মানুষ করব, আমি তোর জন্য কি না করতেছি, আমি সৌদি আরবে গিয়ে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছি, তা তোর কোনো টাকা পয়সা কাজে লাগাচ্ছিস না, তুই পড়াশোনা করিস না, তা তুই আবার চায়ের দোকানে চলে আসছিস। এরপরে মা সিদ্ধান্ত নিল, আমার মা যে সৌদি আরবে থাকতো ওখানে গাজীপুরের এক মহিলা নাকি আমার আম্মার সাথে সৌদি আরবের ওই বাসায় কাজ করতো। পরে আমার আম্মা আমাকে নিয়ে গাজীপুরে চলে যাবে। আমার বলে আমি তোরা গাজীপুরে নিয়ে যাব, গাজীপুরে নিয়ে আমি তোরা ওইখানে রাখবো। পরে মা আমার কি করে গাজীপুর নিয়ে যায়, একদম গ্রাম সাইডে। ওইদিকে নেওয়ার পরে একটা বাসার মধ্যে যায়, একটা বাসা বলতে ওই গ্রামের বাড়িতে নিয়ে যায় এবং গ্রামের বাড়িতে নেওয়ার পরে ওখানে আমার দাদির বয়সী একজন মহিলা, ওই মহিলার কাছে আমার আম্মা তখন দেয়, দিয়ে ওই মহিলাকে বলে যে আমার সন্তানটাকে আপনি দেখে রাখবেন। তা ওই মহিলার বাড়িতে আবার অনেক ছেলে টেলে আছে, অনেকে আছে। আমি তখন ওই বাড়িতে থাকতে শুরু করি। আমার আম্মা কিন্তু বেশি দিন থাকে না, প্রায় 15-20 দিনের মতো বাংলাদেশে থাকে এবং 15-20 দিন পরে আমার আম্মা পুনরায় আবারও সৌদি আরবে চলে যায়। তো আম্মু চলে যাওয়ার পরে আমি গাজীপুরে পড়ে আসি। এই গাজীপুরে থাকা অবস্থায় আস্তে আস্তে করে আমি যে মহিলার বাসায় থাকতাম আমার আম্মা তখন ওই মহিলাকে ফোন করতো। একইভাবে আমি যেরকম মাদ্রাসায় থাকা অবস্থায় আমার হুজুরকে ফোন করে আমার খোঁজ খবর নিত, আমি কি করি না করি, কোথায় আছি না আছি। একইভাবে ওই গাজীপুরের মহিলাকে ফোন করেও আমার আম্মা অলওয়েজ আমার খোঁজ খবর নিত, আমি ঠিকমতো খেয়েছি কিনা, আমি ভালো আছি কিনা, আমি ঘুমাচ্ছি কিনা, আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, এবং আমার জন্য পর্যাপ্ত টাকাও পাঠাতো। তো যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন তো হুজুরের একটা ভয় আমার মনে কাজ করতো যে হুজুর আমি যদি অপরাধ করি বা কোনো অন্যায় করি হুজুর আমাকে মারবে, হয়তো মাদ্রাসা থেকে বের করে দিবে, আমার আম্মার কাছে বিচার দিবে, এরকম অনেক ভয় ভীতি মনের মাঝে কাজ করে। কিন্তু যখন আমি গাজীপুরের ওই মহিলার বাসায় থাকি তখন আমার এই জিনিসটা আর কাজ করে না, আমার ভিতরে কোনো ভয় লাগে না। আমি তখন প্রায় অনেকটা বড় হয়েছে এবং বড় হয়ে যাওয়ার পরে আমার বয়স তখন প্রায় 18 থেকে 19 বছরের কাছাকাছি হয়েছে, তখন টাগরা জোয়ান।
ওই মুহূর্তে আমার আম্মা তখন পর্যন্ত কিন্তু আম্মা সৌদি আরবে, এরই মাঝে কিন্তু আমার আম্মা বেশ কয়েকবার বাংলাদেশেও আসে। বাংলাদেশে আসে, আমার সাথে মাসখানেক থাকে, মাস দেড়েক থাকে, থেকে আমার আম্মা আবারও চলে যায়। তো আমি ওই গাজীপুরে ওই দাদির মানে ওই ওই মহিলার বাসায়, ওই বৃদ্ধ মহিলার বাসায় আমি তখন পড়ে আছি। এরকম করে আমার আম্মা তখন লাস্টবার যখন আসে আমার নামে একটা অ্যাকাউন্ট করে যায়, কৃষি ব্যাংকে আমার আম্মা একটা অ্যাকাউন্ট করে আমার নামে। আমার আম্মা তখন আমার ওই অ্যাকাউন্টে টাকা পাঠাইতো। আমি যখন জানতে পারতাম যে আম্মা আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতো, আমি তখন করতাম কি, আমার ওই অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইতাম এবং আম্মার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে আমি বিভিন্ন ধরনের মাদক সেবন করতাম। এবং একটা পর্যায়ে গাজীপুরে থাকা অবস্থায় আমি এতভাবে মাদকের প্রতি ঝুঁকে পড়ি যে মাদক ছাড়া আমার একটা সেকেন্ডও কাটে না, একটা মুহূর্তও কাটে না। প্রতিটা মুহূর্তে আমি মাদকের সাথে সংপৃক্ত হয়ে পড়ি এবং ওই এলাকার ওই মহল্লার যে অনেক ছেলেরা আছে, মানে বেকার যে ছেলেগুলো আছে, এই ছেলেগুলোর সাথে আমার একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তো ওদের সাথে আমি তখন মাদক সেবন করি, বস্তিতে ঘুরে বেড়াই, এইভাবে আমার তখন সময়গুলো কাটতেছিল। আমার আম্মা তখন সৌদি আরবে থেকে অনেক কান্নাকাটি করে আমাকে ভালো করার জন্য, মানুষ করার জন্য। অনেকের কাছে আম্মা ফোন করে, ওই দাদির কাছে আমার অনেক মহিলারা আমাকে ফোন করে বলে সৌদি আরব থেকে যে তোমার আম্মু সৌদি আরবে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তুমি তোমার আম্মুরে বোঝো না, তোমার আম্মুর কথাবার্তা শোনো না, তুমি কেন এরকমটা করো, ভালো হয়ে যাও। এরকমভাবে তখন আমার আম্মু আমাকে তখন মানে অন্য মহিলাদের আমাকে বুঝাইতো। কিন্তু আমি কোনোভাবে আমার আম্মার কোনো কথা গুরুত্ব দিতাম না এবং আম্মার কোনো কথা আমি শুনতামই না। আমি আমার মতো করে আমার বেপরোয়া জীবন কাটাতাম। এরকম করে মাদক সেবন করতাম, সময় কাটাতে কাটাতে একটা পর্যায়ে আমার আম্মা তখন ছুটিতে আবারও আসে। তা ওই সময় ছুটিতে আসার পর আমার আম্মা আমার সাথে খুব রাগারাগি করে, মানে অনেক মন খারাপ করে যে তুই আমার কোনো কথা শুনিস না, আমার কথা মানিস না। তখন ওই বুড়িটা আমার আম্মাকে বলতেছিল যে একটা কাজ কর, তুই তোর ছেলেরে কোনো একটা ব্যবসা ধরায় দে, যদি কোনো একটা ব্যবসা ধরায় দেস তাহলে তোর ছেলে ভালো হয়ে যাবে। ওই সময়টাতে ভাই আমার অবস্থা এরকম হয়েছে, আমি একদম শুকিয়ে গেছিলাম, মানে শুকিয়ে কাঠ হয়ে গেছি, শরীর স্বাস্থ্য নাড়াচাড়া করতে পারতাম না, এত পরিমাণে শুকিয়ে গেছিলাম, মানে নেশা করতে করতে এত নেশাগ্রস্ত হয়ে গেছে। আম্মা তখন আমাকে এই নেশার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য প্রায় 4 মাসের মতো বাংলাদেশে থাকে এবং 4 মাস আম্মা আমাকে অনেক আদর যত্ন, আমাকে ডিম খাওয়ায়, দুধ খাওয়ায়, অনেক আদর যত্ন, অনেক ভালোবাসে। এবং একটা পর্যায়ে আমার আম্মা বলে যে তুই কিছু একটা কর, এভাবে বেকার ঘুরে বেড়ালে মানুষের মস্তিষ্ক খারাপ হয়ে যায় এবং মানুষ খারাপ পথে চলে যায়। তা তুই একটা কাজ কর, তুই কোনো কিছু একটা কর। আমি তখন বললাম তা আমি কি করব, তুমি আমার কি করতে বলতেছো, আমি কি করব? আম্মা তখন আমারে বলে তুই কোনো ব্যবসা করবি, আমি তোর কোনো ব্যবসা ধরাই দিব। আমি বললাম যে ব্যবসা, হ্যাঁ ব্যবসা তো করা যায়, তা কি ব্যবসা করবি? আম্মু আমাকে বলতেছে। আমি বললাম তুমি আমাকে যেই ব্যবসা ধরাই দিবা বা যেটা করতে বলবো আমি সেই ব্যবসাই করবো। আমার মা তখন আমারে বলে আমি তোরে পুঁজি দিব বা যত টাকা লাগে আমি তোরে দিব, তুই একটা ভালো ব্যবসা খুঁজে বের কর। এমন করে আম্মু যখন আমাকে বলে আমি তখন ব্যবসা খুঁজতেছি যে কোথায় ভালো কোনো ব্যবসা পাওয়া যায় বা ব্যবসা করা যায়। এরকম করতে করতে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি একটা মোবাইল দোকান দিব এবং আমি মোবাইল টোবাইল ঠিকঠাক করবো, মোবাইলের দোকান দিব, ওরকম একটা পরিকল্পনা আমার মাথায় আসে। আমার আম্মা কিন্তু তখন সৌদি আরবে চলে যায় আবারও। আর যাওয়ার পরে আমি তখন করলাম কি, একটা মোবাইলের দোকান দিব, ওই পরিকল্পনা করে তখন আমি মোবাইল ঠিক করা শিখি। আমার আম্মাই আমাকে একটা মোবাইল ঠিক করার দোকানে ঠিক করে দেয়। সৌদি আরবে থেকে আমি তখন সেই দোকানে যাই, ঢাকাতে ওই দোকানে যাই, সকাল থেকে বিকাল পর্যন্ত ওই দোকানে বসি এবং ওখানে মোবাইল ঠিক করা শিখি। তা মোটামুটি আমি তখন মোবাইল ঠিক করতে পারতাম, মোবাইল টোবাইল ঠিক করার কাজ আমি শিখে যাই। এরপরে গাজীপুর চৌরাস্তার ওখানে আমি তখন একটা মোবাইল দোকান দিই, নতুন মোবাইল উঠাই এবং আমি আবার পুরনো মোবাইলও রিপেয়ারিং করি, ঠিক করি, একটা মোবাইল দোকান দেয়। তা এই যে মোবাইলের যে ব্যবসা, ওই ব্যবসাটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মা আমাকে ধরাই দিছে। মানে ব্যবসার যে পুঁজি ছিল, এই সম্পূর্ণ পুঁজিটা আমার মাই দেওয়া, আমার নিজের কিন্তু কোনো টাকা ছিল না। তো মা আমাকে ব্যবসা ধরা দিলাম, তখন ব্যবসা করতাম। তো দেখা যায় চৌরাস্তায় থাকা অবস্থায় আমি ওইখানে বাসা ভাড়া করি, ওইখানে বাসায় থাকি, দোকানদারি করি, দোকান চালাই। বাট আমি আবারও একটা পর্যায়ে আমার আম্মা তো আমাকে মাদক থেকে সরিয়ে আনে, আমি একটা পর্যায়ে পুনরায় আবারও ওই মাদকের সাথে জড়িয়ে পড়ি এবং প্রচণ্ড পরিমাণের মাদক সেবন করি, আবারও মাদক সেবন করি। তো এরকম করতে করতে আমার আম্মা তখন খুব কান্নাকাটি করেছে, আসলে আমাকে দিয়ে কী করবে, আমাকে তো কোনোভাবেই ঠিক করতে পারতেছে না। একটা পর্যায়ে এরকম পরিস্থিতি হয় যে আমি 1 থেকে 1.5 মাসের ভিতরে আমার দোকানপাট একদম, দোকানের যে পুঁজি ছিল, দোকানের পুঁজিটা আমি খেয়ে ফেলি, দোকানটা একবার আমি লাঠে উঠিয়ে দিই। আমার আম্মা সৌদি আরবে থেকে কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে। এরকম করতে করতে আমার এক বন্ধু আছে, ওর নাম শিহাব। আমার এই বন্ধু শিহাব করে কি, একদিন হঠাৎ করে একটা মেয়ে নিয়ে আসে, ঢাকায় কোনো একটা মেয়ের সাথে প্রেম করে ওই মেয়েটারে নিয়ে আসে বিকালবেলা। এবং আসার পরে শিহাব আমারে বলে যে বন্ধু আমার থাকার একটু ব্যবস্থা করে দে। তা আমি তো আসলে মূলত ব্যাচেলার থাকতাম, আমার নিজের একটা ফ্ল্যাট আমি গাজীপুরে চৌরাস্তায় ভাড়া করে থাকি। ব্যবসা হোক বা না হোক, মা তো আমাকে মাসে মাসে টাকা পাঠায়, মায়ের টাকা আমার সময় ভালোই কাটতেছে।
তো যখন আমার ও বললো যে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি, মানে আমার গার্লফ্রেন্ডকে আমি ভাগায় নিয়ে আসছি, আমার বিয়ে করব, তা আমার একটু যে থাকার ব্যবস্থা করে দে। আমার এই বন্ধু শিয়াব আমারে বলতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে, একটা কাজ কর, তুই আমার মানে আমি যে বাসায় থাকি ওই বাসায় তুই থাক। পরে আমার বাসায় আমি শিয়াবরে উঠাই দিই, তা ও তো ভালোভাবে আমার বাসায় আসে, এইভাবে 2 দিনও আমার বাসায় থাকে। এবং আমি নিজে শিয়াবকে বিয়ে পর্যন্ত পড়াই দিই। মানে মেয়েটার সাথে ও ঢাকায় প্রেম করতো, মেয়ের বাবা মা মনে হয় বিয়ে দিতে চায় না, এরকম কোনো একটা ঝামেলায় পড়ে, এবং ঝামেলা পড়ার পরে তা ও তখন মেয়েটাকে নিয়ে পালায় চলে আসে আমার রুমে। তা আমার রুমে আসার পরে তা আমি বিয়ে টিয়ে সব কিছু পড়াই দিয়ে আমার রুমেও থাকতেছে। তো একদিন হলো কি আমি দোকান খুলে বসে আছি আমার দোকানে, হঠাৎ করে ওই দিন আমার দোকানে অনেকগুলো পুলিশ আসে, মানে অনেকগুলো পুলিশ আইসা আমারে বলতেছে, মানে আমার ধরে বলে তোর মানে তোর বাসা কোথায়, আমাকে আমার বাসা কথা জিজ্ঞেস করে। তাই আমি বললাম যে আমার বাসা অমুক জায়গায়, মানে ওই মানে বিল্ডিং বলি তো অমুক বিল্ডিং আমার বাসা। তা বলে তোর বাসায় কে কে আসে? তো আমি তো পুলিশ আসছে দেখে তো আমি খুব আতঙ্কের মধ্যে পড়ে যাই যে হঠাৎ করে পুলিশ কেন আসলো বা আমার বাসা সম্বন্ধে কেন জিজ্ঞেস করে। আমি বললাম যে আমার বাসায় আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বউ আছে। তা বলে যে ঠিক আছে তোর বাসায় চল, এরকম করে আমাকে বাসার দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন মোটামুটি শিওর হয়ে যাই সম্ভবত শিয়াব যে মেয়েটাকে পালায় নিয়ে আসছে, মেয়েটার পরিবার থেকে সম্ভবত পুলিশ পাঠিয়ে দিছে বা মেয়েটার পরিবার থেকে একটা ঝামেলা করতেছে, এরকমটা আমার কাছে মনে হয়। কিন্তু আমি বাসার দিকে যাচ্ছি, পুলিশ কিন্তু আবার আমার কাছ থেকে আমার মোবাইল ফোনটা নিয়ে নেয়, আমার কাছ থেকে আমার মোবাইল ফোনটা নেয়, এবং মোবাইল ফোনটা নেওয়ার পরে আমাকে তখন বাসার দিকে নিয়ে যাচ্ছে। আমার তখন গলাটলা শুকিয়ে যাচ্ছে যে আল্লাহ, বাসায় যেয়ে যদি আমি শিয়াবকে ধরাই দিই বা শিয়াব তার গার্লফ্রেন্ড যদি বা তার বউ যদি বাসায় থাকে, তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ ওরা যাতে বাসায় না থাকে, ওরা যাতে বাসায় না থাকে, এরকম করে প্রার্থনা করতেছি। যাই হোক, এমনভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন বাসায় গিয়ে উঠলাম। আলহামদুলিল্লাহ বাসার গেটে যাওয়ার পর দেখলাম যে বাসায় তালা মারা। তো আমার বাসার মানে আমার বাসার যেই রুমের যে দরজা ছিল, ওই দরজার 2টো চাবি ছিল, একটা ছিল আমার কাছে, একটা শিয়াবের কাছে। তা আমি তখন বাসার আমার চাবি দিয়ে দরজা খুললাম, খোলার পরে ভিতরে ঢুকলাম, এবং ঢুকার পরে পুলিশ তখন আমার বাসা তন্ন তন্ন করে খুঁজতেছে, মানে শিয়াবকে এবং শিয়াবের বউকে। পরে আমাকে ওইখান থেকে পুলিশ তখন ধরে নিয়ে যায়, মানে ওই জায়গা থেকে ধরে আমাকে তখন পুলিশ ঢাকায় নিয়ে যায়, ঢাকায় এসে আমাকে থানাতে ঢুকিয়ে দেয়, মানে থানার যে জেল আছে ওই জেলে আমাকে দিয়ে দেয়। তা আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার অপরাধ কি। আমি ওই জেলে যাওয়ার পরে জানতে পারি আমার বন্ধু শিহাব যে মেয়েটাকে নিয়ে পালাইছিল, ওই মেয়েটা মূলত একটা পুলিশের মেয়ে ছিল, মানে মেয়ের বাবা পুলিশে চাকরি করতো, এবং তারা কিভাবে মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা জেনে যায় যে শিহাব নামের ওই ছেলেটা আমার কাছে আসে বা আমার বাসায় থাকে, এরকমভাবে এসে তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা তখন আমাকে ধরে বসে। তখন আমি জেলের মধ্যে পড়ে আছি, আমার আম্মার সাথেও কোনো যোগাযোগ করতে পারতেছি না। এইভাবে 1 সপ্তাহ আমি তখন জেলে থাকি। 1 সপ্তাহ জেলে থাকার পরে আমি তখন আমার আম্মাকে আর বিষয়টা জানানো হয়নি। পরে আমার ওই গাজীপুরের কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি দোকানে চাকরি করতাম বা দোকানে থাকতাম, আমি তখন ওদের সাহায্য সহযোগিতা নেই। ওদের সাহায্য সহযোগিতায় পরে ওরা আমাকে থানা থেকে বের করে, এবং থানা থেকে বের করার পরে আমার আম্মা তখন এই বিষয়টা কিন্তু জানতো কি জানতো না সেটা আমি জানি না, কিন্তু আমার আম্মা আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যে তুই মোবাইল ফোন বন্ধ করে রাখলি কেন, তোর সাথে যোগাযোগ হচ্ছে না কেন, তুই কোথায় থাকিস, কী করিস। মানে অলওয়েজ যে আমার মা যদিও সৌদিতে থাকতো আমাকে নিয়ে খুব চিন্তা করতো, মানে সবসময় আমাকে নিয়ে টেনশন করতো। এরপরে জেলখানা থেকে বেরোলাম, বের হওয়ার পরে আমার আম্মা তখন কি করে, এই কয়েক মাস পরে আমার আম্মা তখন বাংলাদেশে আবারও আসে। এবার বাংলাদেশে আসে, এসে আম্মা তখন আমার সাথে, আমি কিন্তু ওই সময় আমার আম্মার যে টাকাগুলো ছিল, সত্যি কথা আমার আম্মা আমার জন্য যে টাকাগুলো পাঠাইছিল, আমি কিন্তু আমার আম্মার সমস্ত টাকাই নেশার পিছনে ব্যয় করে ফেলি। আমার আম্মার অ্যাকাউন্টে তেমন কোনো টাকা থাকে না, এবং একইভাবে যে দোকানের ব্যবসা আমাকে আম্মা ধরাই দিছে, ওই দোকানটাও আমি তখন একদম জিরোতে করে ফেলি। আম্মু তখন খুব রাগারাগি করে আমার সাথে। আম্মু তো এমনিই খারাপ ব্যবহার কখনো করতো না, মানে ওই দিন অতিরিক্ত খারাপ ব্যবহার করে, এবং আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমার গায়ে হাত তুলে বলে যে আমি আর কখনোই তোর খোঁজখবর নিব না, আমি কখনোই তোর সাথে যোগাযোগ করব না, এই কথা বলে আম্মা তখন পুনরায় আবার আমার সাথে যোগাযোগ অফ করে দিয়ে আমরা তখন সৌদি আরবে চলে যায়। টানা 2 মাসের মতো আমার মা আমার সাথে কোনো যোগাযোগ করে না। এই 2 মাসে আমি তখন গাজীপুরের একটা সিনেমা হলে চাকরি নেই, এবং সিনেমা হলের আমি টিকিট বিক্রি করতাম, প্লাকে টিকিট বিক্রি করতাম, ওইখানে চাকরি করতাম। তা মাস 2 পরে, মানে মাস 2 পরে আমার আম্মুর কথা খুব মনে পড়তেছে। আমার আম্মু তখন নাম্বার সব চেঞ্জ করে, আমি যাতে আম্মুর সাথে কোনো রকমের যোগাযোগ করতে না পারি, কোনো কথাবার্তা বলতে না পারি, এই জন্য আমার আম্মা তার মোবাইল নাম্বার থেকে সব কিছু আম্মু তখন চেঞ্জ করে ফেলে। তা আমি তখন ওই সিনেমা হলে চাকরি করতেছি, সিনেমা হলে চাকরি করে অল্প কিছু টাকা বেতন পাচ্ছি, ওইটা দিয়ে ভালোভাবেই চলতেছিলাম। পরে 2 মাস পরে যখন এতটাই খারাপ লাগতেছিল, একদিন আমি ওই গাজীপুরের আমার ওই দাদির বাড়িতে যাই। যেহেতু দীর্ঘ বছর ওখানে ছিলাম, ওখানকার অনেক লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক বা পরিচিত আছে। তো গাজীপুরের ওই বাড়িতে যাওয়ার পর আমি তখন ওই মহিলাটাকে, মানে ওই বৃদ্ধ মহিলাটাকে বলি যে আমার আম্মার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, বা আমার আম্মার জন্য আমার কষ্ট হইতেছে, আমি তো জানি যে আপনার মেয়েটা ওইখানে থাকে, আপনার মেয়ের সাথে আমাকে একটু কথা বলাই দেন। পরে মহিলা করে কি তার মেয়ের সাথে আমাকে কথা বলে দেয়। আমার আম্মা তখন কি করতো, ওই মহিলার মেয়ের সাথে চাকরি করতো সৌদি আরবে।
পরে আমি ওই আন্টিটারে ফোন দিই, আন্টিরে ফোন দেওয়ার পর আমি খুব কান্নাকাটি করি আন্টির কাছে, আন্টি আমার আম্মার জন্য অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হচ্ছে, আমার তো এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নেই, আমি ভালো হয়ে যাব, আপনার কাছে অনুরোধ করি আমাকে একটু আমার আম্মুর সাথে কথা বলাই দেন, আমি সহ্য করতে পারতেছি না, আমার বুক ফেটে যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে আমার আম্মুর জন্য। তো এরকম করে বলার পরে আন্টি তখন আমাকে আমার আম্মুর সাথে কথা বলাই দেয়। তখন আম্মু সৌদি আরবে বসে কান্না করে, আমি তখন গাজীপুরের ওই দাদির বাসায় বসে কান্না করতেছি। আমি আম্মারে বলতেছি, আম্মা আমি একদম ভালো হয়ে যাব, আর কোনো খারাপ কাজ করব না, তুমি যেভাবে বলো এইভাবেই চলবো। আমার আম্মু তখন আমাকে খুব বোঝায় যে দেখ তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই বিয়ে শাদী করবি, তুই সংসার করবি, আমি এই সৌদি আরবে বসে যত টাকা ইনকাম করেছি আমি প্রতি মাসে মাসে তোর অ্যাকাউন্টে পাঠাইছি, এবং তুই আমার সমস্ত টাকাগুলো নষ্ট করে দিয়েছিস, আমার কোনো টাকায় তুই কাজে লাগাস না, আমার সব টাকায় তুই নষ্ট করছিস, তা এই সব নেশা করে করে তুই শেষ করে দিয়েছিস, তা আমারও তো কোনো ভবিষ্যৎ নাই, তোরও কোনো ভবিষ্যৎ নাই। তা আমি তখন আম্মুর কাছে কান্নাকাটি করে বলতেছি, আমি আর কোনো নেশা করব না, এবং নেশার পিছনে আমি আর একটা টাকাও ব্যয় করব না, তুমি যেভাবে বলো আমি সেভাবেই চলবো, তুমি আমাকে মাফ করে দাও। তো এরকম করে আম্মুর সাথে কথাবার্তা বলে আম্মু তখন আমাকে গ্রহণ করে, মানে আমার কথাবার্তাগুলো বিশ্বাস করে আম্মা আমাকে বলে তুই কী করিস, আমি তখন বললাম যে আম্মা আমি একটা মার্কেটে চাকরি করি। তো আমার আম্মা তখন দুঃখ করে বলে যে তোর আমি ব্যবসা বাণিজ্য করার জন্য পুঁজি দিলাম, টাকা দিলাম, তাই নিজে সব কিছু নিজের হাতে সব কিছু নষ্ট করে এখন তুই বুঝি অন্য কারো দোকানে চাকরি করিস, মানে মা খুব আফসোস করে আর কি, দুঃখ করে। আমি বললাম হ্যাঁ আমি অন্যের দোকানে চাকরি করি। তা অন্যের দোকানে চাকরি করি বলতে আমি খুব ভালো আছি, মানে এটা আমি আমার আম্মুরে বুঝাইলাম। তো যাই হোক আম্মু আমার কথা বুঝলো। এরপরে আমার পুনরায় আবারও আমার অ্যাকাউন্টে আগের মতো করে টাকা পাঠাতে শুরু করে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, এবং আমি আমার আম্মু টাকা দিয়ে খুব বেশি মজ মাস্তি করতেছি, অনেক ঘুরতেছি ফিরতেছি খাইতে আসি, এবং একইভাবে সিনেমা হলে তখন আমি টিকিট বিক্রি করতেছি। তো এই সিনেমা হলে টিকিট বিক্রি করতে করতে আমি একটা পর্যায়ে, আপনার যখন মানে বাস্তবতার জন্য কথাগুলো বলছি, কেউ খারাপভাবে নেবেন না, রাত 12টার পরে মানে যখন সিনেমা হল বন্ধ হয়ে যেত, সিনেমা হলের ভিতরে বিভিন্ন ধরনের মেয়েরা আসতো, ওই সিনেমা হলে বিভিন্ন ধরনের মেয়েরা আসতো, এবং মেয়েরা আসার পরে এই মানে মহল্লার অনেক লোকজনকে আমরা তখন সিনেমা হলের মানে ভাড়া দিতাম, মানে সিট ভাড়া দিতাম। তখন এই মেয়েগুলোর সাথে ওরা তখন অবৈধ সম্পর্ক করতো, খারাপ কাজ করতো, মানে মোটামুটি অনেক টাকা পয়সা পাইতাম ওই সময়টাতে, অনেক টাকা পয়সা পাইতাম। আর একে তো ধরেন সিনেমা হলে চাকরি করি, আবার সিনেমা হলে অবৈধ কাজও করাই, দুইটা থেকে খুব বেশি টাকা পাচ্ছি। আবার আমার আম্মু তখন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেছে। তো সব কিছু মিলিয়ে তখন আমার সময়গুলো খুব ভালোই কাটতেছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমাদের হারুন ভাই, মানে হারুন ভাই বলতে আমি যেই মার্কেটে আগে দোকান চালাইছিলাম, আমার মোবাইল দোকান, ওই মার্কেটের যিনি মালিক ছিল, মানে ওই বিল্ডিংয়ের যিনি মালিক ছিল, তিনি হচ্ছে হারুন ভাই। একদিন হঠাৎ করে আমার রাস্তায় হারুন ভাইয়ের সাথে দেখা, ওনার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, উনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতো, যে আমার আম্মা সৌদি আরবে থাকে এই সে, উনি সব কিছু জানতো। পরে হারুন ভাইয়ের সাথে দেখা হওয়ার পর হারুন ভাই আমাকে বলতেছে যে রোমান, আমি তো আমাদের মানে যত দোকানদার ছিল পুরনো নতুন আমি সবাইকে দাওয়াত দিয়েছি, তা তোরও দাওয়াত, এই বলে উনি তখন আমাকে একটা কার্ড দেয়। আমি বললাম যে ভাই কী এর কার্ড? বলে আমার ছেলের বিয়ে ঢাকাতে অমুক কমিউনিটি সেন্টারে, তুই কিন্তু আসবি। পরে আমি বললাম যে ভাই আমি তো আর আপনার এখানে দোকানদারি করি না, বা আমি তো দোকান ছেড়ে দিয়েছি। উনি বলে ছেড়ে দিয়েছিস তো কী হয়েছে, তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমার ছেলের বিয়েতে আমি তোকে ইনভাইট করলাম, ভাই তোকে দাওয়াত দিলাম, তুই আসবি কিন্তু। তা এরকম করে যখন উনি আমাকে বললো, আমি বললাম যে ঠিক আছে ভাই, যেহেতু আপনি এরকম করেই বলতেছেন তাহলে আমি যাবো। তা আমার জীবনে এই প্রথম কোনো একটা কমিউনিটি সেন্টারে আমি বিয়ে খেতে যাবো, মানে এর আগে আমি জীবনে কখনো এমনিও মানে অনেক অনুষ্ঠানে গিয়েছি, বাট এরকম বড় কোনো অনুষ্ঠানে আমি যাইনি। তো যেহেতু এরকম বড় একটা অনুষ্ঠানে যাব, আমি তখন মানে আগ থেকেই খুব ভালো ভালো পোশাক আশাক পরলাম বা কিনলাম, এবং ড্রেস আপ ঠিকঠাক করে আমি যথারীতি হচ্ছে বিয়ের অনুষ্ঠানে যেদিন ডেট, ওই ডেটের সকালবেলা আমি আমাদের ওই দোকানের মানে দোকান মালিকের আরও কিছু ছেলেফেলেদেরকে নিয়ে আমি তখন ওই কমিউনিটি সেন্টারে গেলাম। এটা ঢাকার মধ্যে ধানমন্ডির ওদিকে ছিল। তো ধানমন্ডির দিকে আমি তখন গেলাম, যাওয়ার পরে বিয়ের মানে কমিউনিটি সেন্টারে বিয়ে, এখন কমিউনিটি সেন্টারে ঘোরাফেরা করতে করতে ভাই আমার হঠাৎ করে কেন জানি ওই কমিউনিটি সেন্টারে একটা মেয়েরে খুব ভালো লেগে যায়। মানে এই পর্যন্ত দেখা যায় যে আমি এই যে আমার এত বয়স হয়েছে, আমি নেশা করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, টাকা পয়সা নষ্ট করতাম, বা খারাপভাবে অনেক কিছু করতাম, কিন্তু কখনো কোনো মেয়ের প্রতি আমি আকৃষ্ট ছিলাম না, বা কোনো মেয়ের প্রতি আমার কখনো কোনো ভালো লাগার কাজ করে নাই, কোনো মেয়ের প্রতি আমার কোনো রকমের মায়া ভালোবাসা নাই। কিন্তু ওই কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে হঠাৎ করে একটা মেয়ে দেখে ভাই আমি জানি কেমন একটু পরিবর্তন হয়ে গেলাম, মানে চেঞ্জ হয়ে গেলাম। মেয়েটার আমার খুব ভালো লাগছে, মেয়েটার বয়সও কম আছে, এবং মেয়েটা অনেক দুষ্টমি করতেছে, মানে চঞ্চল স্বভাবের একটা মেয়ে। পরে হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে মেয়ের হাতে একটা মোবাইল ফোনও আছে, মানে মেয়ের হাতে মোবাইল ফোন আছে। আমি যখন ট্রাই করতেছি যে কোনো না কোনোভাবে মেয়ের হাতের ওই মোবাইল ফোনের মানে মোবাইল নাম্বারটা নেওয়া যায় কিনা। তো দিন তখন 2টা বাজে, আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে আস্তে আস্তে করে সেখানে একটা পিচ্ছি মেয়েকে দিয়ে আমি তখন অনেক কষ্ট করে এই মেয়ের মানে ওই মেয়েটার ফোন নাম্বারটা নিলাম, এবং জানতে পারলাম মেয়েটার নাম হচ্ছে ইবানা।
মেয়েটার বাড়িও ঢাকাতে। তার ফোন নাম্বারটা নিলাম। ওর ফোন নাম্বারটা নেওয়ার পরে আমি তখন মানে ফোন নাম্বার নেওয়া তো অনেক কাহিনী আছে, ওইদিকে না যায়, অনেক লম্বা কাহিনী, অনেক কষ্ট করে ফোন নাম্বার নিয়েছি, যাই হোক। এরপরে আমি তখন মানে ওইখানে অনুষ্ঠান শেষ করে আবারও গাজীপুরে চলে আসি। গাজীপুরে আসার পরে সেদিন রাতের বেলায় আমি তখন কী করলাম, প্রায় 11:30টার দিকে মেয়েটার নাম্বারে কল দিলাম। নাম্বারটা আমি আনছি, ওই নাম্বারে কল দিলাম। কল দিয়ে দেখতেছি নাম্বারটা বন্ধ। তো নাম্বারটা বন্ধ পাওয়ার পরে চিন্তা করতেছি কী ব্যাপার, নাম্বারটা বন্ধ কেন। এবং একইভাবে আমি এরপরের দিন তো আবার সিনেমা হলে কাজ করি, সময় পাই না। রাত্রে 12টার দিকে আমি আবারও সিনেমা হল থেকে আসি এবং আসার পরে আমি আবারও ওই নাম্বারটাতে কল দিই, ভাই নাম্বারটা তখনও বন্ধ। দুইবার যখন নাম্বারটা বন্ধ পাইলাম, এরপরের দিন আমি তখন দিনের বেলায় নাম্বারটাতে কল দিই, প্রায় 10টার দিকে সিনেমা হলে থাকা অবস্থায়। 10টার দিকে কল দিলে পরে কলটা তখন রিসিভ করে একটা মেয়ে। রিসিভ করে আমাকে বলে, হ্যালো কে? আমি বললাম যে আমার নাম রোমান। তা বলে, আপনি রোমান হন আর যাই হন, আপনি আমার নাম্বারে কেন কল করছেন? আপনি কি আমাকে চিনেন? আমি কি আপনার পরিচিত কেউ? আমি তখন মেয়েটারে বললাম যে আমরা তো সবাই পৃথিবীতে সবারই অপরিচিত, কথা বললেই তো মানুষ পরিচিত হয়, তাই না? আপনি যদি আমার সাথে কথা বলেন তবেই তো আপনি আমার সাথে পরিচিত হবেন। তা মেয়েটা তখন আমার বলতেছে যে এই দুনিয়াতে আমার অনেক পরিচিত মানুষ আছে, আমার নতুন করে কারোর সাথে পরিচিত হওয়ার দরকার নেই। আমি তখন বললাম, এরকম চ্যাটাং করে কথা বলতেছেন কেন? একটু কথা বললে কি হয়? পরে আমাকে বলে, ভাই রাখেন তো। এই বলে আমার ফোনটা তখন এই মেয়েটা কেটে দিল। এবং ফোনটা কেটে দেওয়ার পরে আমার ভিতরে খুব কষ্ট লাগলো যে এই জীবনে প্রথম কোনো একটা মেয়ের আমার ভালো লাগলো এবং তার নাম্বারে কল দিলাম, আমার নাম্বারটা কেটে দিল। এরপরে আমি কী করলাম, সিনেমা হল বন্ধ করে সেদিনও রাত্রে 12টার পরে আমি এই নাম্বারে কল দিলাম, দেখলাম নাম্বারটা বন্ধ। মানে আমি তখন শিওর হয়ে যাই যে রাতের বেলায় সম্ভবত মেয়ে নাম্বারটা বন্ধ করে রাখে। এর পরের দিন আমি যখন সকালবেলা ওই মেয়েটার নাম্বারে আবারও কল দিলাম, কল দেওয়ার পরে প্রথমে কলটা ঢুকলো এবং এরপরে আমার নাম্বারটা মেয়েটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছে, আমার নাম্বারটা ব্লক করে দিছে। নাম্বারটা যখন আমার ব্লক করে দিল, ভাই আমার তখন মনে হয় নিঃশ্বাসটাই ব্লক হয়ে যাচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল। আমি ওই মুহূর্তে সাথে সাথে আরেকটা সিম কিনে আমি তখন এই মেয়েটাকে আর ফোন করি না, মানে ফোন করলে তো মেয়েটা অনেক রেগে যাবে। আমি তখন তাকে আমার ওই নতুন সিম দিয়ে SMS করি যে আপনি এত রাগী কেন? আপনি অনেক সুন্দর, তা সুন্দর হইলে কি হয়েছে? সুন্দর বলে কি আপনি এত রাগ করবেন? সুন্দরী মেয়েরা রাগ করে জানে, তবে আপনার রাগ অনেক বেশি না? এরকম করে আমি তাকে ছোট ছোট SMS করতাম এবং ও আমার SMS-এর উত্তর দিত। দেখা যায় ফোনে কথা হইতো না, কিন্তু SMS-এর উত্তর দিত। এবং আমি SMS-গুলো খুব রোমান্টিকভাবে করতাম। সকালে গুড মর্নিং জানাতাম, দুপুরে লিখতাম যে এই যে ঘড়িতে তো 2টা বেজে গেছে, আপনি কি খাইছেন? এবং রাতের বেলা অনেক সময় লিখতাম যে রাতে কিন্তু ভাত খাবেন না, ফ্রুট খাবেন, এটা ওইটা লিখতাম। মানে তাকে আর ফোন দিয়ে বিরক্ত করতাম না, মানে নাম্বারে আর কল দিতাম না, এরকম করে SMS করতাম। তো সে আমার সব SMS-এর রিপ্লাই কিন্তু করতো না, মাঝে মাঝে দেখা যায় যে 2-1টা SMS-এর রিপ্লাই আমাকে দিত, মাঝে মাঝে 2-1টা SMS-এর রিপ্লাই দিত। এরকম করে টুকিটাকি রিপ্লাই দিতে দিতে প্রায় মাস খানিকের মতো আমি এই মেয়েটার সাথে SMS-এ কথা বলি, মানে এত লম্বা সময় ধরে SMS-এ কথা বলি। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মাঝে মোটামুটি এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করি। মানে এক কথায় যেটাকে ভালোবাসা বলে, আই থিঙ্ক এরকম এক ধরনের একটা ভালোবাসা দুজনের মাঝে শুরু হয়। তো আমাকে ফোন করে, মানে SMS-এর মাধ্যমে এরকম কথা বলতে বলতে আমি একদিন তারা বললাম যে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? তা আমাকে বলে, থ্যাংক ইউ, আজকে আপনি আমার অনুমতি নিয়ে আমাকে কল দিবেন তো? ঠিক আছে দেন। প্রায় মাসখানেকের পরে আমি তখন এই মেয়েটাকে ফোন করি এবং সেদিন তার সাথে আমি প্রায় আপনার রাত্র 9:30টার দিকে আমি সিনেমা হল থেকে বেরিয়ে যাই। 9:30টার দিকে আমি তার সাথে অনেক লম্বা সময় ধরে কথা বলি এবং সেদিনই মনে হয় তার সাথে আমার এই প্রথম কথা বলা এবং অনেকটা লম্বা সময় ধরে। তো এরপরে মাঝে মাঝে তাকে আমি SMS করে তার সাথে কথাবার্তা বলি। তো আমাকেও জিজ্ঞেস করে যে আপনি কী করেন? আমি মেয়েটাকে বলতাম যে আমি আসলে তেমন কিছু করি না, গাজীপুরে আমার নিজেদের কিছু বিজনেস আছে, আমি মোবাইলের বিজনেস করি, আর আমার আম্মু হচ্ছে আমেরিকা থাকে, এরকম করে বললাম। যে আমার মা হচ্ছে আমেরিকাতে থাকে, আমি বাংলাদেশে বিজনেস করি, বাংলাদেশে থাকি। পরে আমার মা আমেরিকা থাকে এবং আমি বিজনেস করি। এই জিনিসগুলো শোনার পরে কয়েকদিন পরে মেয়েটাকে আমি অফার করলাম যে আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? মানে আপনি যদি কোনো একটা ঠিকানা দেন, ওখানে গেলাম, আপনাকে একটু দেখলাম, এতদিন ধরে কথা বলতেছি, তা মানুষটার সাথে একটু সরাসরি দেখা করা উচিত না? এমন করে বলার পরে মেয়েটা খুব সহজে মেনে নিল যে ঠিক আছে আসেন, কোথায় দেখা করবেন। তো একটা জায়গা আমরা দুজনেই ফিক্সড করলাম এবং ওই জায়গার ভিতরে আমি তখন এই মেয়েটার সাথে দেখা করার জন্য গেলাম। একটা রেস্টুরেন্টে বসলাম, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। আমি কিন্তু ভাই দেখতে অনেকটা হ্যাংলা ছিলাম, অনেক ফর্সা ছিলাম এবং মাথার চুলগুলো কিন্তু তখন আমি খুব লম্বা লম্বা রাখতাম। ওই সময়টার মধ্যেও কিন্তু আমি নেশা করতাম, মানে নেশা ছাড়া আমি থাকতে পারতাম না, ওই মুহূর্তে আমি নেশা করি। এরকম করতে করতে মাঝে মাঝে আমি মেয়েটার সাথে দেখা করলাম। মেয়েটাই ইভানা দেখতে এতটাই সুন্দর ছিল ভাই, মানে নর্মালি যে কোনো মানুষ দেখলেই কিন্তু ওর প্রেমে পড়ে যাবে। ওর চাল চলন, কথাবার্তা বা দেখতে শুধু এতটাই কিউট ছিল, এতটাই সুন্দরী ছিল। তো দেখা যায় ওর সাথে আমি এরকম কথাবার্তা বলতাম, দেখা করতাম। মাঝে মাঝেও আমাকে বলতো যে চলো না, মানে আমরা একটু ঘুরতে যাব ঢাকায়। তো আমি যখন ঢাকায় আসতাম ওকে নিয়ে আমি এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম।
এরকমভাবে আমাদের দুজনের মাঝে একটা মধুর প্রেমের সম্পর্ক তৈরি হয়। তো আমাকে মাঝে মাঝে এটাও জিজ্ঞেস করতো যে আমার বাবা কি করে, মানে আমার বাবা কোথায় থাকে, আমার বাবার সাথে আমার যোগাযোগ আছে কিনা। তাই আমি বললাম যে আমার আব্বার সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা আরেকটা বিয়ে করে, বিয়ে করার পরে আমার আম্মা আমার আব্বাকে ছেড়ে দেয় এবং এরপরে আমার আব্বা মারা গেছে জানতে পারি। বাট আমার আব্বার সাথে আমাদের মানে আমার দাদা দাদি বা আমার আব্বার পরিবারের মানুষদের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নাই। আমার আম্মুই আমার সব কিছু। আমার আম্মু আমেরিকায় থাকে, আমার জন্য টাকা পয়সা পাঠায়, আমি বিজনেস করি। তা আমার হাতে কিন্তু ভাই তখন ভরপুর টাকা, মানে এত পরিমাণে টাকা। একে তো ধরে না ওই আপনার সিনেমা হলে একটা খারাপ কাজ করি, ওইখান থেকে টাকা পাই, আবার সিনেমা হলে চাকরি করি, ওইটারও টাকা পাই। আবার একইভাবে আমার মা আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠাইতে আছে প্রতি মাসে মাসে। তা আম্মুরও ওই টাকা দিয়ে আমি তখন খুব ভালোভাবেই চলতেছি, ভালো ভালো পোশাক আশাক পরি, ভালো বাইক কিনে, ভালো মোবাইল ফোন চালাই। এসব কিছু দেখলে ভাই নর্মালি যে কোনো মেয়ে আমার সাথে প্রেম করবে। এবং প্রচুর টাকা, মানে প্রচুর টাকা খরচ করি, এত পরিমাণে টাকা খরচ করে যে মনে হয় যেন টাকা দিয়ে আমি পুরো ঢাকা সিটিকে কিনে ফেলবো, এমন একটা অবস্থা। তা ও তখন করে কি, ইভানও তখন করে কি, আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলে, মানে এতটাই ভালোবাসে যা বলার মতো না। ইভানও তখন ওর যে বন্ধু বান্ধব থাকে, ফ্রেন্ড থাকে, ওদের সাথে পরিচয় করায় দেয়। ছেলে বন্ধু থাকে, মেয়ে বন্ধু থাকে, সবার সামনে আমি ওর বয়ফ্রেন্ড এরকম করে পরিচয় করায় দেয়। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ইবা তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। এবার যেদিন ইন্টার পরীক্ষা দেবে সেদিন আমি আমাদের গাজীপুরে অনেক বড় করে একটা মিলাদ দেই, মানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে একটা মিলাদ দেই। মিলাদ পড়াই যে এবার ওই মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য, যাতে পরীক্ষা ভালো হয়। তা এটা আমি আবার ফেসবুকে আপলোড করি, আবার এরকম ভিডিও টিডিও ছবি টবি দিই। যাই হোক, আমাদের সম্পর্ক অনেকটা গভীর। এবার ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমারে বলতেছে যে আমাকে একদিন বলে আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করাই দিব। ওই সময় মানে আমি কিন্তু ইবার পিছনে প্রচুর টাকা নষ্ট করতাম। ওরে মানে স্বর্ণের সিম কিনে দিয়েছি, মোবাইল ফোন কিনে দিয়েছি, এবারে প্রতি মাসে শপিং করাই দিতেছি। মানে ওর পিছনে আমার মাসে দেখা যায় 50 থেকে 60 হাজার টাকা আমি খরচ করতাম প্রতি মাসে। এত বেশি টাকা ওর পিছনে আমি ব্যয় করতাম যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এমন করে বলার পরেও একদিন আমাকে বলে যে আমার পরিবারের সাথে তোমাকে পরিচয় করাই দিব, আমার আব্বু আম্মুর সাথে, তুমি একদিন আমাদের বাসায় এসো। তো শুক্রবার ছিল, আমাকে শুক্রবারে বলে। তো শুক্রবারে বলে আমি তখন শুক্রবারে বিকালবেলা প্রায় 3টার দিকে সাদা পায়জামা পাঞ্জাবি এবং টুপি পরে খুব সুন্দর করে ওদের বাসায় আসি। তো ওরা কিন্তু অনেক বড়লোক ছিল, ইভানারা অনেক বড়লোক ছিল, ওদের টাকা পয়সা, ওর বাবা অনেক টিজনেস করতো, মনে হয় অনেক বেশি বড়লোকের মেয়ে। পরে পরিবারে আসি, আসার পরও ওদের মানে আমি তখন ঘরে ঢুকবো, খুব ভিতরে অনেকটা ভয় কাজ করতেছে যে এত বড়লোকের বাসা, আমি এত বড়লোকের বাসা আসলে আগে কখনো আসি নাই। পরে মানে ঘরে ঢুকলাম, ঢুকার পরে সোফার মধ্যে বসলাম এবং কিছুক্ষণ পরে এবার মা তখন আসছে। আসার পর আমার বলতেছে, আব্বু তুমি কেমন আছো? আমি বললাম জি আন্টি ভালো আছি। তা বলে তোমার আম্মু ভালো আছে, তোমার আম্মুর সাথে কথা হয়? আমি বললাম হ্যাঁ আমার আম্মু ভালো আছে, আম্মুর সাথে আমার কথা হয়, আমার আম্মু আমেরিকায় থাকে। তুমি বললে হ্যাঁ আমি সব কিছু ইবানার মুখে শুনছি, তা তুমি বসো, তোমার আঙ্কেল একটু পরে আসবে। কিছুক্ষণ পরে তখন আমাকে মানে উনি নাস্তা খাওয়ার জন্য ডাকলো, টেবিলে নাস্তা করতে বসলাম এবং বেশ খানিকক্ষণ পরেই দেখলাম যে ইভানার আব্বা তখন আসছে। এবং ইভানার আব্বাকে দেখার পরে আমি একটু নার্ভাস হয়ে গেলাম, মানে আমার কাছে ওনাকে কেমন জানি একটু ভয় লাগতে শুরু হলো আর কি। লম্বা, ফর্সা বা ফিটনেস অনেক সুন্দর, মানে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছিল এই লোকটাকে আমার কাছে। মানে একটু অন্যরকম, একটু ভয় ভীতি পাওয়ার মতো একটা লোক, অনেক বড় সড়ো আকারের একজন লোক। পরে আমারে বলে যে তোমার নাম কি, তোমার নাম কি রোমান? আমি বললাম জি। তুমি ভালো আছো? ভালো আছি, ঠিক আছে আব্বু নাস্তা করে আমি উপরে যাচ্ছি। পরে উনি আমার সাথে এতটুকু কথা বলে চলে গেল। এবং চলে যাওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত আমি ওদের বাসায় ছিলাম, ওর সাথে অনেক মজা টজা করলাম। ওর কাজিনরা আসছে ওদের বাসায়, ইভানাদের বাসায়, কাজিনদের সাথে অনেক দুষ্টামি করলাম এবং এমন করেই আমার সেই দিনটা খুব ভালো কাটলো। সন্ধ্যার পরে আমি তখন ওদের বাসা থেকে আমার ওই গাজীপুরে বাসায় চলে আসি। এরপরে ইভান আমার সাথে সবসময় কথা বলে এবং আমাকে বলে যে তুমি তোমার আম্মুকে তাড়াতাড়ি আসতে বলো, বাংলাদেশে আসতে বলো, তোমার আম্মুর সাথে আমার আব্বু আম্মুর কথা বলাই দাও এবং আমরা বিয়ে করে ফেলবো। ও তখন অনার্সে পড়তো, অনার্সে পড়া অবস্থা আমরা বলে যে আমরা বিয়ে করে ফেলবো, তোমার আম্মুকে বলো বিদেশ থেকে আসতে, তোমার আম্মু যদি আসে তাহলে আমরা বিয়ে করে ফেলবো, এরকমভাবেও আমাকে তখন বলতেছে। তো বলার পরে আমি তখন চিন্তা করলাম কি করা যায়। ওই সময় কিন্তু দেখা যায় যে আমি সিনেমা হলে বিভিন্ন ধরনের মেয়েদেরকে কিন্তু আমি মানে এরকম সেল করতাম বলতে কি মানে অনেক মেয়েরা আসতো, আসার পরে আমি ওই মেয়েদের সাথে আমার সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরে রাতের বেলায় ওই ধরনের একটা ব্যবসা করতাম। তো ওইটা থেকে কিন্তু আমার সবচেয়ে বেশি টাকা আসতো। আমার অ্যাকাউন্টে ওই সময় দেখা যায় যে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার মতো ছিল ওই সময়টাতে। এবং এরই মাঝে আমার আম্মারও কিছু টাকা আছে, সবগুলো টাকা যে আমার তাও না, আমার আম্মারও অনেকগুলো টাকা আছে এবং আমি অনেক বেশি টাকা ইনকাম করছি সিনেমা হল থেকে। পরে আমি একদিন ফোনের মাধ্যমে যখন এরকম ইভান আমাকে প্রেশার দিতেছে যে তুমি আমাকে আন্টির নাম্বার দাও, তোমার আম্মুর সাথে আমার আব্বু কথা বলবে, আমার আব্বু তোমার আম্মুর কথা জিজ্ঞেস করে, আমেরিকাতে তোমার আম্মু কোথায় থাকে, কোন জায়গায় থাকে এবং তোমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চায়। মানে ইভানা তো তার ফুল ফ্যামিলিকে সব কিছু জানায় দেয় আমার বিষয়ে।
পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়। আমার আম্মা তো মূলত থাকে হচ্ছে সৌদি আরবে, এবং আমার আম্মা পেশায় একজন কাজের মহিলা, অথচ আমি তাদেরকে বললাম যে আমার আম্মা আমেরিকায় থাকে এবং আমার আম্মা সেখানকার নাগরিক, এরকমভাবে বললাম। এখন আমি কি করব? মানে আমি তো আমার নিজের কথায় নিজে ধরা খেয়ে যাই, নিজের কথায় নিজে ধরা পড়ে যাই। তখন খুব টেনশন, মানে মাথার মধ্যে তখন প্রচণ্ড রকমের টেনশন কাজ করতেছে যে আমি এখন কি করব, বা এটা থেকে কীভাবে রক্ষা পাবো, বা কী করা যায়, এরকমভাবে চিন্তা ভাবনা করতেছি। একেবারে আমি তখন ফোনের মাধ্যমে আমার আম্মাকে এই বিষয়গুলো জানালাম, মানে পরিপূর্ণভাবে মাকে বললাম যে মা, এমন এমন একটা বড় লোকের মেয়ে ইবানা মেয়েটার নাম হচ্ছে ইবানা, এই মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়, মেয়েটাকে আমি অনেক ভালোবাসি এবং এই মেয়েটাকে আমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু মা, আমি একটা মিথ্যে বলছি, আমি বলছি যে আমি রিয়েল এস্টেট বিজনেস করি, জায়গা সম্পত্তির ব্যবসা বাণিজ্য করি এবং আমার মোবাইল শপ আছে। ইভেন্ট মা, তুমি আমেরিকায় থাকো, এরকমভাবে আমি মেয়েটার পরিবারকে বলছিলাম। মেয়ের পরিবারে গেছি এবং মেয়ের পরিবার আমাকে অনেকটা পছন্দ করছে। এখন মা, তুমি মেয়ের আব্বুর সাথে একটু ফোনে কথা বলো, তুমি তো হোয়াটসঅ্যাপে কথা বলবা, নাম্বারে আর বলবা না, তুমি বলবা যে তুমি আমেরিকায় থাকো, তুমি এটা বলবা। আমি মেয়ের বাবাকে আমি তোমার নামে, মানে তোমারে আমি একটা আমেরিকার একটা নাম্বার খুলে দিব, মানে আমেরিকার একটা নাম্বার দিয়ে আমি তোমাকে একটা হোয়াটসঅ্যাপ খুলে দিব, এরপরে তুমি হোয়াটসঅ্যাপে মেয়ের পরিবারের সাথে কথা বলবা। আমার আম্মা তখন এই কথাটা শোনা মাত্রই আমার উপরে খুব রেগে যায়, মানে খেপে যায়। আমার বলে, কেন? আমি থাকি সৌদি আরবে, আমি কেন আমেরিকার কথা বলবো, এবং তুই কেন এই মেয়েটার সাথে মিথ্যা বললি? মানে কেমন জানি মা খুব রেগে যায়। তো আমি মারে বললাম যে মা, তুমি এরকম রাগ করতেছো কেন? এরকম রাগ করার তো কোনো কিছু নাই, তোমার এরকম রাগ করার কি আছে? মা খুব রাগারাগি করে আমার সাথে। মানে আসলে মূল কথা হচ্ছে কি, আমার আম্মা কিন্তু জেনে যায় যে আমি কি করি, মানে আমার ব্যবসা কি, আমি যে সিনেমা হলে কাজ করি এবং সেখানে অবৈধ কাজ কারবার করি, এগুলো আমার আম্মা জানে। এবং এগুলো জানার পরে কিন্তু আমি অনেকটা ক্ষিপ্ত হয়ে যায়, অনেকটা রেগে যায় যে আমি কেন এই ধরনের কাজ কারবার করি, বা কেন এই ধরনের কাজের সাথে আমি জড়িয়ে গেলাম। তা আমার আম্মার আমাকে নিয়ে অনেক রাগ, মানে আমার উপরে আমার আম্মার অনেক রাগ। পরে দেখা গেলো কি যে আম্মা আমারে বলতেছে যে কেন আমি মেয়ের পরিবারের কাছে মিথ্যা কথা বলবো? আমার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি যদি মেয়ের পরিবারের সাথে কথা বলি তাহলে আমি বলবো যে আমি সৌদি আরবেই থাকি, আমি কাজের মেয়ের বিষয়ে আসছি সৌদি আরবে, আমি কাজের মেয়ের বিষয়ে কাজ করি, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমি তখন বললাম যে আম্মা, তুমি যদি মিথ্যা কথা না বলে তুমি যদি সত্যি কথা বলো, তাহলে তুমি মেয়েটাকে পাবো না এবং মেয়ের সাথে আমার সম্পর্কটা ভেঙে যাবে। আমি তো ইভানাকে অনেক ভালোবাসি, ইভানাকে না পাইলে আমি মারা যাবো। মানে আমার আম্মাকে আমি এরকম করে বলি যে ইভানা যদি আমার জীবন থেকে চলে যায় আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কিন্তু এক সেকেন্ডও বাঁচবো না। যতভাবে আমি আমার আম্মাকে বোঝাচ্ছিলাম, যতভাবে আমি আমার মাকে বলতেছিলাম, মা সেই ঘুরে ফিরে আমাকে একটাই কথা, যে আমি কেন মেয়ের পরিবারের কাছে মিথ্যা কথা বলতে যাব? আমি মেয়ের পরিবারের কাছে কোনো মিথ্যা কথা বলবো না, যেটা সত্য আমি সেটাই বলবো। আমি সৌদি আরবে থাকি, আমি সৌদি আরবে বাসায় কাজ করি, আমি সেটাই বলবো। এদিক দিয়ে ইভানার পরিবার আমাকে বারবার প্রেশার, ইভানার বাবা আমাকে ফোন দেয়, মা ফোন দেয়, ইভানা ফোন দেয়, তোমার আম্মুর নাম্বার দাও না কেন, তোমার আম্মুর সাথে আমার আব্বু কথা বলবে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আম্মা, এই ঘটনার মাস দেড়েক পর আম্মা তখন বাংলাদেশে চলে আসে ছুটিতে নাকি আসে, একবারে আসে সেটা আমি জানি না। এবং আসার পরে আম্মা তখন আমার সাথে রাগারাগি করতে শুরু করে, রাগারাগি বলতে প্রচুর পরিমাণে রাগারাগি করে। গাজীপুরে আমি যে বাসায় থাকি ওই বাসায় আসে, আসার পর আমি যে মাদক সেবন করি বা মাদক নেই, এই জিনিসগুলো আম্মা দেখতে পায়। এবং আমি যে সিনেমা হলের ভিতরে অবৈধ কাজ করি, এগুলো আম্মা বুঝতে পারে। এবং সব কিছু জানার পরে আম্মা তখন আমার উপরে খুব রেগে যায় এবং আম্মা তখন আমাকে ডিরেক্টলি বলে যে আমি কোনো বড় লোকের মেয়েকে তোকে বিয়ে করাবো না, কোনো বড় লোকের মেয়েরা আমি তোকে বিয়ে করাবো না, আমি দেখে শুনে একটা গরিব ফ্যামিলির মেয়েকে আমি তোকে বিয়ে করাবো, যে মেয়েটা অনেক দিনদার ফরাজগার ভালো একটা মেয়েকে আমি তোকে বিয়ে করাবো, আমি তোকে কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করাবো না। তুই এইসব কথাবার্তা মাথা থেকে ঝেড়ে ফেল এবং এইসব কথাবার্তা তুই আমাকে বলে কোনো লাভ নাই। মানে আমি তখন বললাম যে আম্মা, তুমি এটা কী ধরনের কথা বলতেছো? আমি তো ইভানাকে ভালোবাসি এবং ওর সাথে যদি থাকতে না পারি তাহলে তো আমি তোমাকে বারবার বলতেছি যে আমি মারা যাবো না। আমার আম্মার কথা হচ্ছে যে না, আমি কোনোভাবেই ওই ইভানা ফিভানা আমি কাউরেই বিয়ে করাবো না। তোর যদি বিয়ে করতে হয় আমি তোকে দেখে শুনে গ্রামের কোনো একটা ভালো একটা মেয়েকে বিয়ে করাবো। এরকম করতে করতে মা তখন কি করে, আমি যে ইভানার সাথে কথা বলি, ইভানার পরিবারের ঠিকানা বের করতে শুরু করে, বিভিন্ন লোকদের সাথে কথা বলে, ইভানার আমার অনেক বন্ধুদের সাথে কথা বলে যে ইভানার বাবার নাম্বার আছে কিনা, ইভানার মায়ের নাম্বার আছে কিনা, বা ইভানার নাম্বার আছে কিনা, তাদের নাম্বার আমার আম্মা চাচ্ছে যে, এবং আমার আম্মা তাদেরকে ফোন করে বলে দিবে যে আমি আমার আম্মা মূলত সৌদি আরবে থাকে বা আমি এই ধরনের কাজ করে গেলে সব কিছু বলে দিবে। সময়টা ভাই তখন এরকম একটা অবস্থান হয়েছে যে আমি যদি কোনো না কোনোভাবে একবার, আমার আম্মা যদি কোনো না কোনোভাবে একবার ইভানার পরিবারের কোনো সন্ধান পায়, তাহলে কিন্তু আমার আম্মা সব সত্যি কথাগুলো বলে দিবে এবং আমি কিন্তু ইভানাকে হারাই ফেলবো। আর ওই সময় আমি ইভানার প্রেমে এতটাই অন্ধ থাকি, মানে এতটাই আমি অন্ধ ইভানার প্রেমে, যে ইভানা ছাড়া আমি একটা সেকেন্ডের জন্য বাকি কোনো কিছু ভাবতে পারি না। তখন আমার মাথায় চলে আসলো যে যেভাবেই হোক আমার আম্মাকে এখান থেকে সরাইতে হবে। আমি তখন আম্মারে বলি যে তুমি ইভানার বাবার কাছে, মায়ের কাছে কিছু বলার দরকার নাই, তুমি সৌদি আরব থেকে আসছো, তুমি আবার সৌদি আরবে চলে যাও।
আমার আম্মা তখন আমার বলতেছে আমি সৌদি আরবে যাব না, আমি আর এগুলো সহ্য করতে পারবো না, আমি অনেক কষ্ট করেছি, অনেক যন্ত্রণা সহ্য করেছি, সেই ছোটোবেলা থেকে তোর বাবা ছিল না, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর জন্য এত কষ্ট করছি, এখন এই সময় এসে আমি আর এগুলো নিতে পারবো না, আমি যেভাবেই হোক এর একটা সমাধান খুঁজে বের করব, আমি তোকে বিয়ে করাবো, আমি ইভানার পরিবারের কাছে সব সত্য কথা বলে দিব, আমি ওনাদেরকে খুঁজে বের করবো, ওনাদেরকে সত্য কথা জানাবো এবং ইভানা নামের ওই বড়লোকের মেয়ের কাছ থেকে আমি তোকে নিয়ে আসবো এবং এনে আমি তোকে গ্রামের কোনো একটা সহজ সরল সুন্দরী ইসলামিক ধর্মীয় একটা মেয়েকে আমি তোকে বিয়ে করাবো। দেখলাম যে কোনোভাবে আমি আমার মাকে আর ম্যানেজ করতে পারতেছি না। এমন করতে করতে আমার আম্মা তখন হচ্ছে ওই মানে আমি যে বাসায় থাকতাম ভাড়া বাসা, ওই বাসা আমার আম্মা থাকতো। একদিন রাত্রে 11:30টার দিকে আমি তখন বাসায় আসছি, বাসায় আসার পরে আমার আম্মা 11:30 বাজে আমারে বলতেছে কি যে আমি কিন্তু ইভানার বাবার নাম্বার পাইছি। আমার আম্মা আমারে বলতেছে, আমি বললাম কী বললো তুমি, ইভানার বাপের নাম্বার পাইছো? বলে হ্যাঁ। আমি নাম্বারটা বলো তো। আমার আম্মা তখন নাম্বারটা বলতেছে, আমি তখন আমার মোবাইলে দেখলাম যে হ্যাঁ নাম্বারটা ঠিক আছে। এই কথাটা আমার আম্মা যখন নাম্বারটা বলতেছে, নাম্বারটা যখন ঠিক আছে, আমি তখন তাপ করে আমার আম্মার কাছ থেকে মোবাইল ফোনটা টান দিয়ে নিই, মানে আমার মায়ের ফোনটা টান দিয়ে নিয়ে বলতেছি তুমি কি ইভানার আব্বাকে ফোন দিছিলা? আমার আম্মা বলে না, আমি এখনও ফোন করি না, আমি নাম্বারটা পাইছি। এখন কি তুই আমার কথা শুনবি? তুই কি সহজ সরলভাবে ইভানার জীবন থেকে চলে আসবি? এবং আমি তোর জন্য একটা মেয়ে দেখছি গাজীপুরে, তোর ওই দাদির বাড়ির ওইদিকে, আমি ওই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। আমি ফোন দিব না, আমি চাই না আমি ফোন করার জন্য, আমি ফোনও করবো না। তুই যদি আমার কথা শুনিস, তুই যদি ওই মেয়েটাকে বিয়ে মানে আমি যেই মেয়েটাকে ঠিক করছি তুই যদি তারে বিয়ে করিস, তাহলে আমার ইভানার বাবাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন না, আমি ইভানার বাবাকে কোনো কিছুই বলবো না। আর তুই যদি আমার কথা না শুনিস, গ্রামের ওই মেয়েটারে বিয়ে না করিস, তাহলে আমি ইভানার বাবার কাছে ফোন করে সব কিছু জানাই দিব, আমি তোকে ইভানাকে দিয়ে আমি তোকে জেলের ভাত খাওয়াবো। ঘরে যদি এরকম শত্রু বসবাস করে তাহলে কি আর থাকা যায়? আমি বললাম যে ঠিক আছে, আমি কালকে সকালে তোমাকে জানাবো। এটা বলে আমার মোবাইলটা আমি তখন আর আমার হাতে দিলাম না, দিয়ে আমি তখন রাতের মধ্যে গিয়ে শুইতে গেলাম। ইভানার ছবিটা আমি তখন মোবাইলের ডিসপ্লেতে বের করলাম, ইভানার দিকে তাকায় আমি তখন চিৎকার করে কান্না করতেছি যে আমার আম্মা যেহেতু ইভানার বাপের নাম্বার ম্যানেজ করে ফেলছে, তাহলে আমার আম্মা যেভাবেই হোক ইভানার বাবাকে সব কিছু বলে দেবে এবং বলে দেওয়ার পরেই ইভানা আমাকে ছেড়ে দেবে। ইভানা যদি জানতে পারে আমি অশিক্ষিত, আমি পড়াশোনা করি নাই, আমার আম্মা সৌদি আরবে কাজের বিষয় থাকে, আমি সিনেমা হলের ব্ল্যাকের টিকিট বিক্রি করি, এই সব কিছু জানার পর তো আর ইভানা আমাকে বিয়ে করবে না। আমি তখন সিদ্ধান্ত, ওই রাতের মধ্যে এত খারাপ একটা সিদ্ধান্ত নেই, আসলে আমি জানি না যে আমার এই সিদ্ধান্তটা কেন আমার মাথায় আসে। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মাকে সিনেমা হলের ওইখানে যে বড় বড় দালালরা থাকে মেয়েদেরকে কিনে নেয়, আমি ওই দালালের কাছে আমার আম্মাকে বিক্রি করে দিব, এরকম একটা পরিকল্পনা করলাম যে ওই দালালের কাছে আমার আম্মারে বিক্রি করে দিব। এই বলে আমি তখন সকালবেলা ঘুম থেকে উঠলাম। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুলাম, ধোয়ার পর আমি তখন সিনেমা হলের দিকে যাবো। আমি তখন মারে বললাম, মা তুমি কি আমার সাথে যাবা? মা আমার বলে কই যাবো? আমি বললাম আমার সাথে তুমি চলো, সিনেমা হলে যাবো, সিনেমা হলে তুমি একটু বসবা, আমি সিনেমা হলে 5-6 মিনিট কাজ আছে এবং 5-6 মিনিট কাজ শেষ করার পরে এরপর তোমাকে নিয়ে আমি মেয়ে দেখতে যাবো। তুমি যেই মেয়ের কথা বললা ওই মেয়ে দেখতে শুনতে কেমন এটা তো আমার জানতে হবে, তা আমি ওই মেয়েরে দেখতে যাব। আমার আম্মা তখন আমারে বলে যে ওই মেয়েরে দেখতে যাবি, তাহলে তো ভালো, যাবো। পরে আমার আম্মা তখন বোরকা পরে রেডি হয়ে আমার সাথে বেরোবে, আমার সাথে বেরোয় আম্মা তখন ওই মেয়ে দেখার জন্য যাবে। আমি তখন মারে নিয়ে বেরোয় একটা সিএনজি ঠিক, ওই সিএনজি যোগে আমি তখন আস্তে আস্তে করে আমার সিনেমা হলের দিকে যাচ্ছিলাম। আমার আম্মা কিন্তু তখন আমার পাশে বসে আছে। আমি তখন বারবার চিন্তা করতেছি যে আমি এটা কি করতেছি, মানে আমার ভিতরে মানে কেমন যেন একটু অন্যরকম লাগতেছে যে আমি আমার মাকে বিক্রি করে দেওয়ার জন্য নিচ্ছি। এই যে রাতের বেলা আমি কিন্তু একজন দালালের সাথে ফোনে কথাবার্তা ফাইনাল করে রাখি, আচ্ছা আমি একজন মহিলা আপনাকে দিব এবং আপনি আমার কিছু টাকা দিবেন, তার সাথে একটা টাকারও কন্ট্রাক্ট হয়। এরপরে আমিও তখন আমার মাকে সিনেমা হলে নিয়ে যাই। সিনেমা হলে নিয়ে যাওয়ার পরে সিনেমা হলের দোতলায় যে রুম ছিল, যে রুমগুলোর মধ্যে অবৈধ কাজ হতো, সেই একটা রুমে আমি তখন আমার আম্মারে পাঠাই যে আম্মা তুমি ওই রুমটার মধ্যে যাও, ওই রুমে গিয়ে তুমি বসো, আমি আসতেছি। তখন পর্যন্ত কিন্তু আমার আম্মার মোবাইলটা কিন্তু আমার কাছে। তো ওই রুমের মধ্যে যাও পর আমি ওই রুমে পাঠাই আমি তখন ওই লোকটারে ফোন দিলাম, মানে দালালটারে ফোন দিলাম, উনি আসছে। আসার পরে আমি বললাম মহিলা তো আসে, কিন্তু এই মহিলাটারে যে আপনি নিয়ে যাবেন, মহিলা কিন্তু যেতে রাজি হবে না, বলে মহিলা, আমি বললাম যে জোর করে নিতে হবে। উনি বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি জোর করে নিয়ে যাব। এরপর উনি তখন ওই রুমে ঢুকলো, রুমে ঢুকার পরে কী করছে আমি জানি না, প্রায় 20 থেকে 25 মিনিট পরে উনি তখন আমার মাকে বের করে নিয়ে যাচ্ছে, মানে আমার মাকে বের করে নিয়ে যাচ্ছে, মনে হয় আমার মাকে মারছে না কি করছে আমি জানি না। আমার মা ওনার কাঁধের মধ্যে এরকম মাথা দিয়ে আছে। ওই লোকটা তখন আমার আম্মাকে ওই দোতলা থেকে নামাইতেছে এবং আমি তখন পর্যন্ত কিন্তু আমি বসে আছি ক্যাশ কাউন্টারে। এবং বের করার পর আমি তখন আমার আম্মাকে একটা কালো মাইক্রোবাসে ঢুকালো এবং একটা কালো মাইক্রোবাসে ঢুকিয়ে আমার আম্মাকে তখন নিয়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে। যদিও আমার খুব কষ্ট হচ্ছিল ওই মুহূর্তটাতে, কিন্তু এছাড়া তো কিছু করার নাই, কারণ আমার আম্মা
আমার পিছনে যে শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমার আম্মা যদি আমার জীবন থেকে না যায় বা আম্মাকে যদি আমি সরাইতে না পারি, তাহলে তো আমি ইভানাকে হারিয়ে ফেলবো, আমি ইভানাকে পাবো না। শুধু ইভানাকে পাওয়ার জন্যই আমি আমার ওই প্রবাসী মাকে অল্প কিছু টাকায় বিক্রি করে দিই। এবং বিক্রি করে দেওয়ার পরে এর পরের দিনে, মানে ওই দিন যেদিন আমাকে বিক্রি করে দেয় তার পরের দিন ওই দিনে সন্ধ্যার দিকে আমি তখন ইভানার সাথে দেখা করার জন্য ঢাকায় যাই, ধানমন্ডিতে যাই। আসার পর আমি ইভানাকে বললাম, ইভানা আমার তো একটা সমস্যা হয়ে গেছে। ও আমাকে বলে, কী সমস্যা? আমি বললাম, আমার আম্মা আমাকে কোনো বাঙালি মেয়েকে বিয়ে করাবে না, এবং আম্মার সাথে আমার খুব সমস্যা হয়েছে। আম্মা যেহেতু আমেরিকান একজন নাগরিককে বিয়ে করছে, আম্মা আমাকে বলতেছে আমাকে আমেরিকাতে নিয়ে যাবে এবং আমেরিকাতে নিয়ে আমেরিকার একটা মেয়েকে আমাকে বিয়ে করাবে, বাঙালি কোনো মেয়েকে আমার আম্মা আমাকে বিয়ে করাবে না। আমি এখন কী করব? তা ইভান আমাকে বলতেছে, আমার আব্বাও তো তোমার আম্মার সাথে কথাবার্তা বলা ছাড়া তোমার কাছে আমাকে বিয়ে দেবে না। আমি বললাম, তাহলে এখন কি করা যায়? ওই সময় কিন্তু ভাই আমার বুকটা কেমন ছিল, বারবার ভারী হয়ে যাচ্ছিল। যখনই আমার মায়ের কথা মনে পড়তেছিল যে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, রাতের বেলা, আজকে রাতেই তো আমার মাকে যেহেতু টাকা দিয়ে কিনে নিয়েছে, অবশ্যই কোথাও না কোথাও আমার মাকে পাঠাবে বা খারাপ কোনো কাজ আমার মাকে দিয়ে করাবে। খুব কষ্ট হচ্ছিল। এরপর ইভানার সাথে কথা বললাম এবং ওই দিন আমি ইভানাকে বলি, ইভানা তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমাকে বলে, হ্যাঁ করো। এবং একটা কাজ করো, তুমি আমার সাথে পালিয়ে যাও, আমি তোমাকে পালিয়ে বিয়ে করে চলো। যেহেতু আমার মা আমাকে কোনো বাঙালি মেয়ে বিয়ে করাবে না, এবং একইভাবে তোমার পরিবার আমার আম্মার সাথে বা আমার পরিবারের সাথে কথা বলা ছাড়া তোমাকে আমার কাছে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেবে না। এই মুহূর্তে পালিয়ে যাওয়া ছাড়া আমার কাছে তো আর কোনো পথ খোলা নাই। ও তখন আমাকে বলে, ঠিক আছে তাহলে এটাই করবো, এছাড়া আর কি করা? তুমি আমাকে পালিয়ে কোথায় নিয়ে যাবা? আমি বললাম, আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানে নিলে তুমি অনেক ভালো থাকবা, ভালো একটা জায়গায় নিয়ে যাব। ইভানের সাথে তখন পালিয়ে যাওয়ার দিন তারিখ সব কিছু ঠিক করলাম, করে আমি তখন গাজীপুরে গেলাম। এবং গাজীপুরে ওই চৌরাস্তার ওখানে গিয়ে আমি তখন একটা ভালো বাসা ভাড়া করলাম, খুব নামি দামে একটা বাসা ভাড়া করলাম। এবং ওই বাসায় আমি তখন আমার পোশাক আশাক কাপড় চোপড় সব কিছু নিয়ে গেলাম। সেই মুহূর্তে কিন্তু আমি অনেক টাকার মালিক। আমার ব্যাংকে কিন্তু তখন প্রায় অনেক টাকা আছে, আমার আম্মার কিছু টাকা, আমার জমানো কিছু টাকা, সব কিছু মিলে পরে যে দিন তারিখ ঠিক হলো সেই দিনে আমি তখন ইভানাকে আপনার ধানমন্ডি থেকে গাড়ি করে গাজীপুরে চৌরাস্তার ওখানে নিয়ে যাই। এবং চৌরাস্তার ওখানে নিয়ে আমি আমার আরও কিছু বন্ধুবান্ধব রেখে ইভানাকে বিয়ে করি। ইভানাকে বিয়ে করি 10 লক্ষ টাকা কাবিনে। 10 লক্ষ টাকা কাবিনে ইভানাকে বিয়ে করি। বিয়ে করার পরে আমার বন্ধুরা, আমার আরও কিছু বান্ধবী টান্ধবী আছে, তারা সবাই মিলে তখন আমার বাসর ঘর রেডি করে দেয়। আমার বাসর ঘর রেডি করে এবং ওই বাসর করে ইভানার সাথে সেদিন আমার বাসর কাটে। এবং বাসর কাটার পরে ইভানা তখন তার মোবাইল ফোন টোন সব কিছু বন্ধ করে ফেলে। ওর পরিবারের সাথেও কোনো যোগাযোগ করে না, কোনো যোগাযোগ রাখে না। এইভাবে 3 দিন পর্যন্ত ইভানা আর আমি একই সাথে একইভাবে ওই বাসার মধ্যে থাকি। সেই সময় আমি যে সিনেমা হলের টিকিট বিক্রি করতাম ওইখান থেকে আমি ছুটি নেই, কারণ সিনেমা হলে যদি আমি টিকিট বিক্রি করি, যদিও ওই জিনিসটা শুনতে খুব ছোটোখাটো মনে হয়, কিন্তু এখানে আমার প্রতিদিন এরকমও যায় যে আমি 8-10 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারতাম, কারণ আমি বিভিন্ন মেয়েদেরকে ওখানে সেল করতাম বা খারাপ কাজ করাতাম, এবং ওই খারাপ কাজ থেকে অনেক বেশি টাকাও ইনকাম হতো। পরে দেখা যায় 3 দিন পর্যন্ত আমি ওখানে থাকি। 3 দিন পরে ইভানা তখন কী করে, তার একটা মামির সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে। তার মামির সাথে কথাবার্তা বললে পরে তার মামি তারে বলে যে তোমার আব্বা আম্মা অনেক কান্নাকাটি করতেছে এবং তোমার আব্বা আম্মা দুজনে পাগল হয়ে গেছে, তুমি এটা কেন করলা? তুমি চলে আসো এবং তোমার আব্বা ওই ছেলেকে মেনে নেবে, কোনো সমস্যা নাই, তোমার আব্বা ওই ছেলেকে মেনে নেবে, তুমি কোনো চিন্তা করো না। পরে ইভানার সাথে আমি তখন ওর মামির সাথে দেখা করার জন্য যাই, ওর মামির বাসায় যাই। এবং মামির বাসায় যাওয়ার পরে ওর মামি তখন ওর মাকে খবর দেয়, ইভানার মাকে খবর দেয়। ইভানার মাকে খবর দেওয়ার পরে ইভানার মা তখন আসে। এসে ইভানার মা ইভানাকে জড়িয়ে ধরে খুব কান্না করে এবং বলে, আমার স্বামী ইভানার বাবা কখনোই ইভানাকে মেনে নেবে না। যেহেতু ইভানা বাসা থেকে পালিয়ে চলে আসছে এবং পালিয়ে এসে যেহেতু রোমানকে বিয়ে করছে, ওর বাবা কোনোভাবেই মেনে নেবে না। ইভানা যেখানে আসুক সেখানেই থাকুক, আমি আস্তে আস্তে চেষ্টা করি যে কোনো কিছু করা যায় কিনা। এরপরে পুনরায় ইভানার মামির বাসা থেকে আমি ইভানাকে নিয়ে আবার চলে আসি গাজীপুরের ওখানে। তা সকালবেলা আমি তখন বলতাম যে আমি আমার অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার কথা বলে আমি তখন পোশাক আশাক সব কিছু ওভাবে বিএপি করে বেরোতাম বাসা থেকে। এইভাবে প্রায় আপনার 16-17 দিনের মতো কাটে। এবং 16-17 দিনের মাথায় একদিন হঠাৎ আমার প্যান্টের পকেটে সিনেমার অনেকগুলো টিকিট ছিল। এটা কিন্তু আমি জানতাম না টিকিটগুলো যে আমার পকেটে ছিল। এই টিকিটগুলো তখন, এই সবগুলো টিকিট তখন ইভানার হাতে পড়ে। ইভানার হাতে পড়ার পরে এতগুলো টিকিট কেন, বা তখন তার মাঝে একটা প্রশ্ন জাগে। তা আমি তখন তার ওই প্রশ্নটা ওই সময় আমি তারে খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারি নাই, মিথ্যাটা যে আমি খুব ভালোভাবে বুঝিয়ে বলতে পারি নাই। ওর মনে তখন সন্দেহ জাগে। সন্দেহ জাগার পরে এরপরের দিন আমি যখন অফিসের পোশাক আশাক পরে বাসা থেকে বের হই, ইভানা তখন আমাকে ফলো করে। ও যে আমাকে ফলো করে এটা আমি বুঝতে পারি না। আমি তখন সিনেমা হলে ঢুকি। সিনেমা হলে ঢুকার পরে
ও তখন বুঝে যায় যে আমি সিনেমা হলে টিকিট বিক্রি করি, মানে সিনেমা হলে টিকিট কাউন্টারে ঢুকে টিকিট বিক্রি করি, এটা তখন ও বুঝতে পারে। ও তখন কী করে, গোপনে গোপনে ওর যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে এই বিষয়গুলো জানায়। ওর অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ইউনিভার্সিটিতে পড়তো, অনেক বন্ধুদের সাথে পরিচয়, তাদেরকে বিষয়গুলো জানায়। জানানোর পরে সেদিনে মানে ও আর দেরি করলো না, সেদিন রাতের বেলায় আমি বাসার মধ্যে ওকে নিয়ে শুয়ে আছি, হঠাৎ করে রাত্র 11টার দিকে ওর অনেকগুলো বন্ধু বান্ধব, প্রায় 8-10টার মতো বন্ধু ছেলে আমার বাসায় আসছে। এবং এতগুলো ছেলে একসাথে আমার বাসায় দেখার পর আমি খুব নার্ভাস হয়ে যাই। আমি ইভানাকে জিজ্ঞেস করি যে তোমার ফ্রেন্ড এতগুলো হঠাৎ করে আমার বাসায় কেন আসছে? পরে বলে আসছে তাদের সমস্যা কি, আসতে পারে আমার বন্ধুরা। তো ওর আমার ভিতরে তো কিন্তু তখনই ডাউট লাগতেছিল যে কী ব্যাপার, ওরা কেন এতগুলো মানুষ আসলো। পরে আমি তো মুখ কালো করে বাসার মধ্যে বসে আছি, এরই মাঝে ওই ছেলেগুলো মাঝে একটা ছেলে তখন আমার বেডরুমে আসছে, মানে আমার রুমে আসছে। আসার পর আমারে বলতেছে যে ভাইয়া আপনি কি করেন, এমনি আমারে বলতেছে। আমি বললাম ভাই আমি মানে বিজনেস করি, জায়গা সম্পত্তি কিনা বেচা করি এবং আমার মোবাইল শপ আছে বা মোবাইলের বিজনেস আছে। আমার তখন বলতেছে যে মোবাইলের বিজনেস, জায়গা সম্পত্তির বিজনেস, এগুলো কোথায়, মানে ঠিকানা দেন। মানে একটু কেমন করে জানি একটু মানে রাগান্বিত ভাষা আমার সাথে কথা বলতেছে যে এগুলো কোন জায়গায় কোথায়, আমাদেরকে ঠিকানা দেন। পরে আমি বললাম যে ভাই আপনাদেরকে ঠিকানা দিতে যাবো কেন, তো কেন ঠিকানা দিব, এরকমভাবে এই ছেলেটার সাথে যখন আমার একটু তর্ক বিতর্ক হচ্ছে, মানে কথা কাটাকাটি হচ্ছে, একটা পর্যায়ে ইভানা হঠাৎ করে তার পায়ের জুতোগুলো আমাকে ওখানে এই ছেলেগুলোর সামনে মারতে শুরু করে। ছেলেগুলোর সামনে যখন মারতে শুরু করে আমি তখন বললাম যে কী ব্যাপার, তুমি এদের সামনে আমাকে মারতেছো কেন? ও আমারে বলে সব কিছুর বিজনেস তোর ওই সিনেমা হলে, মানে আমাকে সিনেমা হলের নাম বলে, তোর ওই সিনেমা হলে সব বিজনেস, তুই আমার সাথে এরকমভাবে বেইমানি করতে পারলি, তুই আমাকে এইভাবে ঠকাইলি, তুই একটা সিনেমা হলে চাকরি করিস, তা তুই কী করিস, তুই যে আমাকে বললি যে তোর মা আমেরিকা থাকে, তোর মা কই, মানে এইভাবে আমাকে ধরে যে আমি তোর আম্মার সাথে কথা বলবো, আমি আজকে এত মাস ধরে তোর সাথে সংসার করতেছি, কোনোদিনও তো আমি তোর মায়ের সাথে কথা বলতে শুনি নাই, তুই তো আমাকে কখনোই তোর মায়ের সাথে কথা বলাই দেস নাই, এবং তুই নিজেও কখনো তোর আম্মার সাথে কথা বলিস নাই। আসলে কি তোর মা আছে? তুই যে বললি তোর আম্মা আমেরিকা থাকে, এটাই সত্য না মিথ্যা? পরে এখানে আমার কলার চাইপা ধরছে, ধরার পরে আমারে এই সারাটা রাতে ছেলেগুলা টর্চার করে এবং আমাকে মারে, আমার গায়ে হাত তোলে, এবং আমি ওদের মায়ের খেয়ে তখন আমি সত্য কথা স্বীকার করি। রাতের বেলা যখন আমাকে বাইদা রুমের মধ্যে মারে, আমি তখন স্বীকার করি যে আমি মূলত পড়াশোনা করি না, আমি সিনেমা হলে টিকিট বিক্রি করি এবং আমি এই পেশার সাথে জড়িত। এবং আমার মা সৌদি আরবে মানে কাজের বিষয়ে কাজ করতে, এবং আমি এটাও বলি যে আমার মাকে আমি এরকম করেই নিয়ে বিক্রি করে দিয়েছি। মানে সমস্ত সত্য ঘটনাগুলো আমি ছেলেদের কাছে বলি, এবং ওই ছেলেগুলো তখন আমাকে বলে যে তুই কত খারাপ হতে পারিস, তোর মতো খারাপ তো কোনো মানুষ নাই, তুই তোর মায়ের যদি পতিতালয়ে বিক্রি করতে পারিস তাহলে তুই আমাদের ফ্রেন্ডকেও কালকে বিক্রি করে দিবি। ইভানা যে তোর সাথে এতদিন পর্যন্ত আছে, এটাই তো আমি মনে করি যে আমরা মনে করি যে ইভানার সৌভাগ্য যে আল্লাহ ওকে এখনও সেভ করে রাখছে, তুই তো ওরেও বিক্রি করে দিতে। তা সকালবেলা আমার বলতেছে তোর ব্যাংক ব্যালেন্স কী আছে, আমি তখন বললাম যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। পরে ওরা আমারে বাসার মধ্যে রেখে চেক লিখলো, মানে চেক লিখলো যে আমি টাকা উঠাই ফেলবো, সব টাকা ওরা ব্যাংক থেকে উঠাই ফেলবে। এবং চেক নিয়ে ওরা ব্যাংকে গেল, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক থেকে তখন টাকা উঠাবে, ব্যাংক ম্যানেজার তখন আমার যে নাম্বার ছিল ওই নাম্বারে ফোন দিল। ইভানা সহ কয়েকটা ছেলে ব্যাংকে গেল, মানে ইভানা সহ কয়েকটা ছেলে বাসায় থাকলো এবং কয়েকটা ছেলে ব্যাংকে গেল। তো ব্যাংক থেকে আমাকে ফোন দিয়েছে, ইভানা আমারে বলে যে ভালোভাবে বল যে টাকা দিয়ে দেওয়ার জন্য, তা না হলে কিন্তু তোরা আমরা মেরে ফেলবো। আমি তখন সারা রাত তো আমাকে মারে, প্রচুর পরিমাণে আমাকে মারে, আমি তখন মায়ের সহ্য করতে না পেরে পরে আমি বলে দিই ব্যাংক ম্যানেজারকে যে হ্যাঁ আমি এই চেকটা পাঠাইছি, এটা আমার চেক, পাস করাই দেন। 2-3টা চেকে তখন আমার অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা ওরা উঠে ফেলে। আবার টাকাগুলো সব কিছু দিতেও চাচ্ছিল না, ওরা কোথায় কোথায় জানি ফোন করে, ওদের কোন লোক থাকে তাদেরকে দিয়ে ব্যাংক ম্যানেজারকে ফোন করে সব টাকা তারা উঠায়। আমি চেক লিখে দিই, সব টাকা উঠে, এবং সব টাকা উঠানোর পরে ওই দিনে আমাকে ঘরের মধ্যে বাইদা ইভানা ওই ছেলেগুলোর সাথে চলে যায়, ব্যাংকে সবগুলো টাকা উঠে ফেলে। আমার প্রায় আপনার 35 থেকে 40 লক্ষ টাকার মতো ছিল, সবগুলো টাকায় তারা উঠায়, অল্প কিছু টাকা মনে হয় সামথিং থাকে, সব টাকা তারা নিয়ে যায়। ঘরের মধ্যে আমাকে তখন আটকা যায়, আমি ঘরের মধ্যে বসে চিৎকার করে কান্না করতেছি। দরজাটা খোলা থাকার কারণে পাশের ফ্ল্যাটের লোকেরা তখন বুঝতে পারে যে আমাকে ঘরের মধ্যে বেঁধে রাখে, তারা তখন আসে, এসে তখন আমার হাতের বাঁধন খুলে দেয়। আমার হাতের বাঁধন খুলে দেওয়ার পরে ভাই আমি জাস্ট একটা দৌড় দিই, দৌড়টা দিয়ে সোজা হচ্ছে যে জায়গায় আমার মায়ের আমি বিক্রি করছি, যে লোকের কাছে বিক্রি করছি ওনার অফিসে, মানে কোনো কথা নাই বার্তা না, ওনার অফিসে দৌড় দিই, এরকম মানে ময়লা কাপড় চোপড় নিয়ে দৌড়ে ওনার অফিসে যাই। গাজীপুরে ওনার অফিসে যাওয়ার পর, মানে উনি সিনেমায় কাজ করতো আর কি, মানে সিনেমার সাথে উনি জড়িত ছিল, বিভিন্ন মেয়েদেরকে সিনেমাতে কাজ দিত। তা ওইখানে যাওয়ার পরে আমি জানতে পারি ওনার অফিস পরিবর্তন করে ফেলছে, মানে অফিস ঢাকাতে নিয়ে গেছে। আমি তখন আর ইভানার পিছনে দৌড়াই না, বা ইভানা কোথায় আছে না আছে আমি আর ইভানাকে খুঁজি না, আমি তখন ওনাকে খুঁজতে শুরু করি। আমি তখন দৌড়ে ওনার ওখানে গেলাম, ওনার ওখানে যাওয়ার পর আমি ওনাকে পাচ্ছি না, 2-3 জায়গায় ওনারে খুঁজলাম, এবং একটা পর্যায়ে জানতে পারি যার কাছে আমি আমার মাকে বিক্রি করেছি উনি দুবাই চলে গেছে।
মানে সে দুবাই চলে গেছে। পরে খুব কষ্ট করে তার ফোন নাম্বারটা আমি ম্যানেজ করি, ফোন নাম্বার ম্যানেজ করে তার সাথে ফোনে যোগাযোগ করি, এবং ফোনে যোগাযোগ করার পরে সে আমাকে বলে, তা আমি তো ওই মহিলাকে সেল করে দিয়েছি, মহিলা তো নাই, এই মহিলা আরও 3-4 দালালের হাতে চলে গেছে, এখন কি দেশে আছে না দেশের বাইরে আছে, কোথায় আছে জানি না, তবে সেল করে দিয়েছি, আমি এই মহিলার কোনো ডিটেলস এখন আর দিতে পারবো না। আমি তখন ভাই পাগলের মতো হয়ে যাই, এবং তারিখ কয়েকদিন পরে আমি হঠাৎ করে একদিন ইভার সাথে আমার রাস্তা দেখা, ইভার সাথে আমার রাস্তা দেখায়, এই রাস্তার মধ্যে ইভা আমাকে আবারও মারে। আমি যখন ওরে বলি যে আমার টাকাটা ব্যাংক থেকে নিয়ে গেলো, আমাকে বলে তোর ভাগ্য ভালো যে 10 লাখ টাকা আমি তোর কাছে কাবিনে টাকা পাবো, আমি তোর কাছে এখনও কাবিনে টাকাটা চাই নাই, তুই ভালো হয়ে যায়, এরকম করেও আমাকে এই রাস্তার মধ্যে পর্যন্ত মারে। যাই হোক, এরপরে ভাই সেই থেকে আমার এই ঘটনাটা 2019 সালের লাস্টের দিকে, এই 19-এর শেষের দিকে আপনার 20 সালের দিকে তখন করোনা ভাইরাস আসে, এবং করোনা এই ভাইরাসে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমার আল্লাহ সাক্ষী, আমি এই করোনা ভাইরাসে কোনো মাস্ক ব্যবহার করি নাই, কোনো রকমের কোনো কিছু ব্যবহার করি না। আমি এই মানে আপনার করোনার যে রোগী, ওই রোগীরে আমি হাত দিয়ে ধরতাম, আমি হসপিটালে ঘুরতাম, যাতে আমার এই করোনা ভাইরাসটা আমাকে ধরে আমি যাতে করোনাতে মারা যায়। কিন্তু বিশ্বাস করেন, এই করোনা ভাইরাসে অনেক মানুষ মারা গেছে, কিন্তু করোনাতে আমি সম্পূর্ণ সময় সেফটি ছাড়া ছিলাম, এবং সেফটি ছাড়া থাকার পরে করোনা ভাইরাস আমাকে ধরে আমি মারা যায়নি। 2020 গেল, 2021 গেল, 2022 গেল, 2023, এখন 24 চলতেছে ভাই। এতগুলো বছর আমি শুধু আমার মাকে খুঁজে বেড়াচ্ছি। আমি বিভিন্ন পতিতালয়ে যাই, এবং বিভিন্ন পতিতালয়ে আমি গিয়ে আমার মাকে খুঁজি। আমার কাছে মনে হয় বাংলাদেশের কোনো পতিতালয় বাদ নাই যে পতিতালয়ে আমি যাই নাই। আমি প্রতিটা পতিতালয়ে গিয়ে শুধু আমার মারে খুঁজতাম, এবং অনেক দালাল আছে, ওই দালালদেরকে আমার ছবিটা দেখাইতাম যে মহিলাটা আছে কি না, এই মহিলাটা কোথায় আছে, কোন জায়গায় আছে। শুধু বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতে পর্যন্ত আমার আম্মার ছবিটা পাঠাই, এবং আমি বলি যে আমি প্রয়োজনে 5 লক্ষ টাকা দিব যদি আমার মাকে কেউ বের করে দিতে পারে। কিন্তু আজকে প্রায় 5 বছর কেটে গেল, আমি আমার মায়ের কোনো সন্তান পেলাম না। আমার মা বেঁচে আছে না মরে গেছে আমি আজও তা জানি না।